রাবেয়ার হাতের চড়টা যখন প্রতিভার গালে গিয়ে পড়ল তখন ঘরের মানুষগুলো লহমায় পরিণত হলো এক একটি পাথরের মূর্তিতে। বাঘহারা হলো সকলে। দরজায় দাঁড়িয়ে থাকা নাজিবের এক পা ঘরের ভেতরে, অন্য পা চৌকাঠে। তার ডান হাতটা তখনও দরজার হাতলে জমে আছে। তার মতো শান্ত হিসেবে ছেলের চোখ দুটো আচমকা মস্ত বড় হয়ে গেল। চোখের মণি দুটো স্থির। সে তার জীবনে মণিকে কখনো গলার স্বর উঁচিয়ে কথা বলতে দেখেনি। আর আজ সেই মণি কিনা এক ফুৎকারে সব ধৈর্য বাঁধ ভেঙে একটা মেয়ের গায়ে হাত তুলল। শাসন করার জন্য বাড়ির মেয়ের গায়ে হাত তোলা এক। তবে প্রতিভা বাড়ির মেয়ে হলো, তার এখন পরিচয় তো ভিন্ন। সেই ভিন্ন পরিচয় যতক্ষণ অবধি গায়ে লেপ্টে আছে, এই শাসন কোনো বিচারে শোভন দেখায় না। নাজিবের চোয়াল শক্ত হয়ে এলো। চোখে মুখে স্পষ্ট অসন্তের ছাপ নিয়ে সে পায়ে পায়ে এগিয়ে এলো ঘরের ভিতর। রেহনুমা হা হয়ে যাওয়া মুখটা আর বন্ধ হচ্ছে না। নীরা আর প্রভা বিস্ফোরিত চোখে চেয়ে আছেন। মামুদ সাহেব হুইল চেয়ারে বসা চোয়ারের শব্দে তার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেছিল। কপালে গভীর তিনটি ভাঁজ। রাবেয়ার রুচিবোধ ও ব্যক্তিত্বের উপর তার অগাধ আস্থা। সেই রাবেয়া যখন এমন একটা কাণ্ড ঘটিয়ে বসেন, তখন বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে। বড়সড় কোনো কারণ নিশ্চয় আছে। তবে কারণ যাই হোক, মাহমুদ সাহেব মুখভঙ্গি বলে দিচ্ছে ব্যাপারটা তিনি সহজভাবে নিতে পারছেন না। আর প্রতিভা তার ডান হাতে সুকোমল আঙুলগুলো গালের উপর আলতো করে ছোঁয়া। ঘরের এতগুলো মানুষের স্তম্ভিত চাহনি তাকে একটু ছুতে পারছে না। গালে হাত দিয়ে সে নিষ্প্রিয় পাথরে এক চাহনিতে সোজাসুজি তাকালো রাবেয়ার চোখের দিকে। প্রতিভার দুটো চোখ ভয় নেই, নেই বিস্ময়, আছে কেবল অতল এক সমুদ্রের গভীরতা। রাবেয়ার হাতটা এখনো কিঞ্চিত কাঁপছে। চোখে মুখে অমাবস্যার অন্ধকারের মতো কালো। সেই অন্ধকারের বদনখানি নিয়ে তিনি চড়া গলায় বললেন, এত সুন্দর নিখুঁত অভিনয় করে ওই নাটকীয় গল্প সাজাতে তোমার একটুও বুক কাঁপলো না, বিবেক বাঁধলো না? কী উদ্দেশ্য তোমার? আর কেই বা তুমি? প্রতিভার পদ্মদিঘির মতো টলমলে চোখ দুটো বড় শান্ত দেখালো। সে শান্ত চোখে সে মৃদু তাচ্ছিল্যের হাসি আসলো। ঠোঁটের কোণে সেই হাসির রেশটুকু ধরে রেখে সে এক একটি শব্দবাণ ছুড়ে দিল রাবেয়ার দিকে। অতিশয় দৃঢ় গলায় সোজাসুজি বলল, না বাঁধেনি। যে বিবেকের বাধার কথা বলে আমার গালে চড় মেরেছেন মিসেস রাবেয়া, সেই বিবেক যদি আপনার আরও 26 বছর আগে জাগ্রত হতো, তাহলে এরকম একটা চড় আপনার নিজের গালে মারা উচিত ছিল। উপস্থিত সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। যদিও ঘটনা কোন দিকে নিচ্ছে তা কারো বোধগম্য হচ্ছে না। তথাপি এই দৃশ্য হজম করা কঠিন। রাবেয়া স্তব্ধ হয়ে গেলেন। নাজিব এগিয়ে এসে অন্তত নিম্ন অথচ গম্ভীর স্বর বললেন, প্রতিভা, নট মাই রিকোয়েস্ট, প্লিজ মাথা ঠান্ডা রেখে কথা বলো। প্রতিভা মনে মনে হাসলো। এই তো, মেজর সাহেব গায়ে লেগে গেছে নিশ্চয়। নিজের আপনজন, তার উপর পরম শ্রদ্ধেয় প্রিয়মণি, গায়ে তো লাগবে। প্রতিভা মনে মনে আওড়ালো, এখনো তো কিছুই করিনি মেজর সাহেব, তাতে মনির জন্য দরদ উঠলেও আমাকে মাথা ঠান্ডা রাখতে বলছেন? যেন আপনার মনিকে ছোট করে অপমান করে কথা না বলে। বাহ, চমৎকার! নাজিব এবার মনির দিকে তাকালো। তার কণ্ঠে যুক্তিবোধ আর পরিমিত স্পর্শ। মণি, তোমাকে আমি অন্যভাবে জানি। যার সাক্ষী হলাম, এটা অন্তত তোমার কাছ থেকে আশা করিনি। তুমি সবসময় যেভাবে শান্ত থেকে পরিস্থিতি সামাল দাও, আজকেও তাই করতে পারতে। রাবে একটা দীর্ঘশ্বাস ফেললেন। নাজিবের কথার প্রতিউত্তর করলেন না। তিনি সরাসরি প্রতিভার দিকে তাকালেন। প্রতিভার কথায় তার ভেতরে বুদবুদ করে আতঙ্কের দানা বাঁধল। তবুও নিজেকে সামনে নিয়ে গলার স্বর এক পর্দা নামিয়ে বলেন, ঘুরিয়ে পেঁচে কথা না বলে যা যা প্রশ্ন করব সঠিক উত্তর দেবে প্রতিভা। মিথ্যে বলবে না একদম। আমার সইয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তার একমাত্র মেয়ের বিয়ে 6 মাস আগে হয়ে গেছে। সে আমার নামে কোনো চিঠি পাঠায়নি। এই চিঠি তোমারই কারসাজি। এসবের মানে কি? আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার মহানুভবতার সুযোগ নিয়ে ঠকিয়ে গেলে। এরপর গলা উঁচিয়ে বলছো তুমি ঠিক করছো? হ্যাঁ, মনে প্রাণে বিশ্বাস করি আমি ভুল করিনি। যা করছি ঠিক করছি, অন্তত আপনার সাথে। প্রতিবার কণ্ঠস্বর একটু কাঁপল না, দৃঢ় স্বরে বলল, কারণ এতটুকু প্রতারণা আপনার প্রাপ্য ছিল। আপনাকে চোখে আঙুল দিয়ে ধোঁকা জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি আপনার পথ অবলম্বন করে আপনার পথে পা রেখেছি। আমি চাইলে আমার উদ্দেশ্য ফুলফুলের
ফুলফিলের জন্য অন্য কোনো উপায়ে এত দূরে আসতে পারতাম, সেটা আমার কাছে খুব একটা কঠিন হতো না। তবে আমি তা না করে ইচ্ছাকৃত এই মিথ্যে গল্প বানিয়েছি। প্রতিভা এক মুহূর্ত থামলো, চোখের কালোমণি ঘুরিয়ে উপস্থিত সবার দিকে এক চোখ বুলিয়ে আবার রাবেয়ার দিকে তাকালো প্রতিভা। তারপর কণ্ঠে ক্রোধ ঢেলে বলতে শুরু করলো, আপনি আপনার প্রতিভা কাজে লাগিয়ে যেভাবে একজনের সাথে প্রতারণা করেছেন, আমি ঠিক সেভাবে আমার প্রতিভা আর বুদ্ধিমত্তা ব্যবহার করে এই বাড়িতে এসেছি, শুধু আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য। নাজিব বাদে বসার ঘরে বাকি সবাই সম্পূর্ণ দিশেহারা। রাবেয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে, গলা শুকিয়ে কাঠ। প্রতিভা এক পা এগিয়ে গেল, রাবেয়ার অপরাধীর মতো মুখটার দিকে তাকিয়ে সরাসরি বলল, আজ থেকে 26-27 বছর আগে আপনি আপনার স্বামীর লেখা নকল করে একটা অসহায় মেয়েকে ভুল বুঝিয়ে ঘরছাড়া করেননি মিসেস রাবে? বসার ঘরে যেন টাইম বোমা ফাটলো। রাবেয়া পায়ের তলা থেকে যেন মেঝেটা সরে গেল। তিনি ঝটিতে চোখ তুলে প্রতিভার মুখের দিকে তাকালেন, কাঁপা কাঁপা গলা বললেন, কে কে তুমি? আমি কে সেটা বড় কথা নয়, আগে আমার প্রশ্নের উত্তর দিন। প্রতিভার চোখ দুটো জ্বলছে, গলার স্বর কঠিন করে বলল, আপনি প্রভার মাকে তার থেকে আলাদা করেননি, বলুন করেননি? তারপর তাকে সমাজের কাছে চরিত্রহীন প্রমাণ করতে সে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে গেছে, এই নোংরা গল্প আপনি গ্রামে ছড়াননি? প্রভা যেন এই তীব্র বৈদ্যুতিক শক খেল, হৃদয়ের জ্ঞান হারিয়ে দুপা পিছিয়ে গেল। মাহমুদ সাহেব আর স্থির থাকতে পারলেন না, হুইল চেয়ার হাতর চেপে থরথর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, যা বলছে সব সত্যি বলো? সত্যি রাবেয়া, বলো, চুপ করে থেকো না। রাবেয়ার দৃষ্টি মাটিতে মিশে গেল, তার ইচ্ছে হলো এই মুহূর্তে মাটি ভাগ হোক আর তিনি তার ভেতরে সেদিয়ে যান। মনে মনে বলল, ইয়া মাবুদ, এই দিনটা দেখার জন্য তুমি কেন আমাকে দুনিয়া থেকে তুলে নিলে না? রাবেয়া মাথা নিচু, ভেজা গলা বলেন, আমি অন্যায় করেছি মাহমুদ, তবে বিশ্বাস করো, তোমরা সবাই বিশ্বাস করো, আমি ওই কুৎসিত গল্প ছড়াইনি। ওটা কিভাবে গ্রামে লটলো আমি জানি না, ওখানে আমার হাত ছিল না। তবে আমি সব জানতাম, কিন্তু মিথ্যে কথা। প্রতিভা চিৎকার করে উঠল, আরও বলল, আপনি মিথ্যে বলছেন, সব আপনার পরিকল্পনা ছিল। প্রভার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগলো, সে আর সোজা দাঁড়িয়ে থাকতে পারছে না, পিঠ গিয়ে ঠেকলো দেওয়ালে। এক হাত দিয়ে শক্ত করে পরনে কাপড় মুঠো করে চেপে ধরে বড় বড় শ্বাস নিতে লাগলো। তার চোখের সামনে পুরো পৃথিবী ডুলছে। এতক্ষণ জয়নাবারা তার ঘরের দরজায় দাঁড়িয়ে নীরব দর্শক হয়ে সব দেখছেন। এবার তিনি তার চেনা ধারালো দরাজ করে চেঁচিয়ে বললেন, আমার মাইয়া যা করছে ঠিক করছে। ওই কালনাগনি রে আমার মাইয়া দয়া করে আশ্রয় দিছে। তারপর ওই কালনাগনি আমার মাইয়ার সোনার সংসার কায়রে নিছিল। আমার রাবেয়া যা করছে ঠিক করছে। তয় এত কথা তুমি কেমনে জানলা? এত ফরফরে করতেছো কেন? তুমি কেডা শুনি? প্রতিভা জয়নাবারের চোখের দিকে তাকিয়ে শান্ত স্থির গলে বলেন, আমি প্রতিভা, কাশফিয়ানুর প্রতিভা। হেডা তো জানি, আসল কাহিনী খোলসা কইরা কও দেখে। প্রতিভা ওই পরিচয়টা দিতে ইচ্ছা করলো না, তবে ওকে কিছু বলতেও হলো না। অন্যজন সুন্দর করে সেটা করে দিল। রেহেনুমা এখনও ঘোরের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। সেটা ঘোর কাটার আগে ঘরের ভেতর আসল ও চূড়ান্ত বোমা ফাটালো নাজিব। সে সবার দিকে তাকিয়ে স্পষ্ট করে বলল, প্রতিভা ছোট চাচুর মেয়ে। আজকের দিনটা বোধহয় সবার জন্য থমকে যাওয়া। মাহমুদ সাহেব হুইল চেয়ারে পাথর হয়ে রইলেন। প্রভা হতভম্বের ন্যায় বিস্ফারিত চাহনিতে তাকিয়ে রইলেন প্রতিভার মুখপানে। তার একে একে মনে পড়তে লাগলো সব। বাবা সেদিন বলেছিল প্রতিভার চেহারা নাকি অনেকটা প্রভার মায়ের মতো। আবার প্রভা নিজেই তো বলল প্রতিভার নাকটা হুবহু তার আর বাবার মতো। 2 দিয়ে 4 মিলে গেল। এই মেয়েটা তার আপন বোন। তার মানে ঝুমঝুমিকে দিয়ে খালামণি রাখালো। এই বাড়িতে সুকৌশলে প্রবেশ করা সব প্রতিভার পরিকল্পিত। প্রভাত চোখের কোণে টুপটাপ করে জল গড়িয়ে পড়ল নিঃশব্দে। নীরার মাথাটা ঝিমঝিম করছে, রেহনুমার মাথায় যেন চড়ক গাছ। মাহতাব সাহেব ঠিক এই মুহূর্তে ঘরে ঢুকলেন। তিনিও পরিস্থিতি থেকে কিংকর্তব্য বিমূঢ়। রাবেয়া টলমলে চোখে দুটো প্রতিভার উপর নিবন্ধ, আর প্রতিভা সেখানে দাঁড়িয়েছে এক অপরাজেয় সত্যের মতো। সবার এই স্তব্ধতার মাঝে প্রথম মুখ খুললেন জয়নাবারা। কণ্ঠে এক সুমধুর বিস্ময় আর ঈষৎ বিরক্তি নিয়ে মুখ কুঁচকে বলে উঠলেন, এ মাইয়া আবার আইলো কোত্থায়, কার পেটে? জামাই কয়খান বিয়ে করছিল আল্লাহই মাহবুদ জানে। চরম অপদার্থের মতো অতি সিরিয়াস মুহূর্তে ফিক করে হেসে ফেলার একটা মারাত্মক কুঅভ্যাস আছে নীরার। এই যেমন এখন ঘরের গুমোটার বারুদ্রাসা আবহাওয়ায় জয়নাবারার শেষের কথাখানি শুনে নীরা নিজের হাসি কোনোমতে চেপে রাখতে পারল না।
সেখানে সবার দম বন্ধ হয়ে জোগাড়, সেখানে নীরা নানুর কথায় শেষ হাসি আটকাতে না পেরে তড়িঘড়ি উল্টো ঘুরে ওড়না দিয়ে মুখ চেপে দিল। কাঁধ ঝাঁকিয়ে তার হাসি আসতে লাগলো, অথচ এই মুহূর্তে তা চরম বেমানান। নাজিব তার নানুর এমন কথায় তীব্র বিরক্তিকর শ্বাস ফেললো। ঘরের স্তব্ধতা ভেঙে স্পষ্ট গলা বলে, প্রতিভা ছোট মা আর চাচুর মেয়ে, প্রভার আপন বোন। এদিকে পুরো ঘরের চিন্তা যখন একদিকে, রেহেনুমার চিন্তা তখন সম্পূর্ণ অন্য মেরুতে। ঘটনার আকস্মিকতার জট পাকাচ্ছে মগজে। এখন একটাই প্রশ্ন হচ্ছে, তার নিজের ছেলে এসব জানলে কি করে? আর ছোট মা বলে সম্বোধন করছে, বাহ! রেহেনুমা যাযাবরপণে অবাক হলো, কিঞ্চিত ক্ষুব্ধ বলল, নাজিব, তুই এইসব জানলি কি করে? আর জানতেই যদি, তবে এতদিন আমাদের বলিসনি কেন? নাজিব মায়ের এই প্রশ্নের কোনো উত্তর দিল না। অবশ্য তার উত্তর দেওয়ার আগে মামু সাহেব হুইল চেয়ারে বসে হাত তোলেন। তার সারা শরীর কাঁপছে। তোমরা থামো, ওকে বলতে দাও। ও কি বলতে চায় আমি শুনতে চাই। মামুদ সাহেব কাঁপা কাঁপা আঙুল তাক করলো প্রতিভার দিকে। তার কণ্ঠস্বর চিরে তীব্র হাহাকার বেরো। তুমি যা বলছো সব কি সত্যি? রাবেয়া কি করছিল? আর প্রভান মাই বা এখন কোথায়? মামুদ সাহেব মাথায় এখন বিদ্যুৎ চমকের মতো অতীত আর বর্তমানে খণ্ডচিত্রগুলো জোড়া রাখছে। এই মেয়ের চেহারার সাথে তাহুরের এত মিল, অথচ তিনি এসব কাকতালীয় বলে উড়িয়ে দিয়েছিলেন। এই মেয়ে তার নিজের শরীরের অংশ, তার ধমনীতে বয়ে চলে রক্ত। আফসোস, এত কাছে থেকে তিনি নিজের সন্তানকে চিনতে পারলেন না। তবে একটা খটকা এখনও তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। তিনি যখন শেষবার মিশনে যান, তখন তাহুরাও গর্ভবতী ছিল না। পরক্ষণে তার মনে হলো, হয়তো মিশনে যাওয়ার ঠিক আগের দিনগুলোতে তাহুরার গর্ভে এক অতি ক্ষুদ্র ভ্রূণ জন্ম নিয়েছিল। তা তখনও প্রকাশ পায়নি। অথচ এতটা বছর পেরিয়ে গেল, তার আরেকটি সন্তান এই পৃথিবীতে বেঁচে আছে, তিনি তা জানতেই পারলেন না। আর জানবেন বা কী করে? মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া, কিন্তু কেউ যদি গভীর অভিমানে কিংবা বাধ্য হয়ে নিজের পরিচয় লুকিয়ে চেনা জগৎ থেকে হারিয়ে যায়, তাকে কি আর খুঁজে পাওয়া সম্ভব? মিশন থেকে ফিরে তিনি তাহুরার খোঁজ করছিলেন, হন্যে হয়ে খুঁজছিলেন। প্রথমে বিশ্বাস করতে চাননি যে সাদাসিধে মেয়েটা অমন একটা কাণ্ড ঘটিয়ে প্রভার মতো দুধের শিশুকে ফেলে অন্য কারো হাত ধরে চলে যাবে। কিন্তু কোনো হদিশ না পেয়ে একসময় নিয়তির লিখন ভেবে আশা ছেড়ে দিলেন মামুদ সাহেব। রেহেনুমা অবশ্য প্রতিবার এই নাটকীয় আবির্ভাব আর বোনের উপর আনা অভিযোগ সহজে হজম করতে পারলেন না। তিনি ঝাঁঝালো গলা বললেন, আমার বোন প্রভার মাকে তাড়িয়েছে, এর প্রমাণ কি তোমার কাছে? তুমি নিজে একটা আস্ত মিথ্যা গল্প সাজিয়ে আমার ছেলের জীবন ধ্বংস করতে যাচ্ছিলে। আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহর উপর দিয়ে ভাড়া গেছে। শেষ কথা বলে রেহনুমা নিজের বুকের উপর হাত রাখলেন, যেন সত্যি এক মস্ত বড় বিপদ থেকে তার ছেলে রক্ষা পেয়েছে। হবু শাশুড়ি তথা চাচির এই আক্রমণাত্মক কথা শুনে প্রতিভার বরং সুবিধাই হলো। সে একটু দমে অন্তত ঠান্ডা মাথায় অকাট্য প্রমাণগুলো সে নিজের সামনে হাজির করলো সকলের সামনে। টেবিলের উপর রাখা জীর্ণশীর্ণ মলিন হয়ে যাওয়া পুরনো চিঠি, আর তার সাথে ল্যাব থেকে করিয়ে না ফরেন্সিক রিপোর্ট। মামু সাহেব কাঁপা কাঁপা হাতে উঠল সেই পুরনো বহু চিঠি। তার নাম, তার হাতের লেখা নিখুঁতভাবে নকল করা। তাহরের উদ্দেশ্যে এটি লিখেছিলেন রাবেয়া। চিঠির কাগজটা হলদেটে হয়ে গেছে, কালির লেখাগুলো জায়গায় জায়গায় ছাপ। তবু যতটুকু পড়ে বোঝা গেল যে মামু সাহেবের চোখের মনে স্থির হয়ে গেল। ঘরের ভেতরের বাতাস আরও ভারী হয়ে গেল। শাশুড়ির মৃত্যুর পর রাবেয়া যখন গ্রামে তাহুরের সাথে থাকতে শুরু করে, তখন থেকে তার চারপাশের দেওয়ালে দম বন্ধ করা অন্ধকার ঘনিয়ে এসল। সতীনকে মেনে নেওয়া জগতের কোনো নারীর পক্ষে সম্ভব না, রাবেয়ার পক্ষেও সম্ভব ছিল না। তৎপরে মাহমুদ ছিলেন রাবেয়ার বড় শখের পুরুষ, তার জীবনে একমাত্র অবলম্বন। অবশ্য রাবেয়ার আত্মসম্মান ছিল বড্ড উঁচুতে। সন্তানের মুখ চেয়ে নিজের মায়ের জেদ আর অনুরোধের দোহাই দিয়ে মাহমুদ যেদিন দ্বিতীয় বিয়ে করেছিল, সেই দিনের পর থেকে রাবেয়া মাহমুদের সাথে সমস্ত শারীরিক ও মানসিক দূরত্ব তৈরি করে নেন। তাদের আর কোনোদিন এক রাতে ঘরে রাত কাটানো হয়নি। রাবেয়া নিজেই নিজের চারপাশে জুড়ে এক অদৃশ্য কিন্তু দুর্ভেদ্য দেওয়াল তৈরি করেছিল। তবে বাঙালি সমাজ ও সংসার চিরাচরিত নিয়ম মেনে তিনি ঘর ছেড়ে একেবারে যেতে পারেননি। থেকে গেছে নিজের মতো করে মাহমুদের একান্নবর্তী পরিবারের ছায়াতলে। এই পরিবারে থাকার আরেকটা মস্ত বড় কারণ, নিজের আপন বোন রেহেনুমা এই বাড়িরই বউ, আর ভাসুর ছিলেন ভাই সমতুল্য। ফলে একাকিত্ব থাকলেও আশ্রয় ও ভালোবাসার অভাব ছিল না। কিন্তু বুকের ভিতর সে দাও, সেই হিংসে তো আর নিভে যায়নি। তাহলে একটা ফুটফুটে
সন্তান জন্ম দেওয়ার পর সেই লুকানো কষ্ট তুষের আগুনের মতো জ্বলতে শুরু করলো। শাশুড়ির 40 অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রভার মাকে শহরে নিয়ে আসার কথা ছিল। মামুদ এবার মিশন থেকে ফিরে পাকাপাকি রিটায়ারমেন্ট নেবেন বলে মনস্থির করেছেন। সেনাবাহিনীর ছুটি কম, ঝুঁকি বেশি, মেয়েকে আদর করা ফুসরত মেলে না। তাই আজকাল এই চাকরি আর ভালো লাগছিল না। মাহমুদ চেয়েছিল তার 2 বউ আর সন্তানকে নিয়ে শহরে নিজের মতো সংসার বাঁধবেন। কিন্তু রাবেয়া এই পরিকল্পনাকে অন্যভাবে দেখল। তার মনে হলো মাহমুদ যে শহরে তার ছোট বউকে নেওয়ার তোড়জোড় করছেন তা আসলে রাবেয়াকে তার চেনা পরিবেশ থেকে উচ্ছেদ করার একটা চক্রান্ত। চোখের সামনে মাহমুদ তার অল্প বয়সী সুন্দরী দ্বিতীয় স্ত্রী আর সন্তানকে নিয়ে আহ্লাদ করবেন আর রাবেয়া এক কোণে পড়ে থাকবেন, এই রাবেয়ার জন্য জ্যান্ত কবর হওয়ার সামিল। রাবেয়া বাইরে শান্ত ও গম্ভীর থাকলেও মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। হিংসে আর অধিকারবোধ তীব্র তাড়নায় তিনি এক চরম সিদ্ধান্ত নিলেন। কিছু একটা করতে হবে। সে সেই কিছু একটা করতে গিয়ে তিনি চরম মিথ্যে আশ্রয় নিলেন। সুকৌশলে একদিন সুযোগ বুঝে তাহুরাকে বললেন মাহমুদ টেলিফোন করেছিল। সে নাকি তাহুরাকে তালাক দিবে। শুধু একটা সন্তানের জন্য নাকি তাকে দয়া করে বিয়ে করছিল। এখন সন্তান হয়ে গেছে, তাই তাহুরার আর কোনো প্রয়োজন নেই। এতদিন গ্রামে ছিল এক কথা, তবে এই বোঝা তিনি শহরে টেনে নিয়ে যাবেন না। শাশুড়ি মরার পর ভাসুররা যে বলেছিল তাকে শহরে যাওয়ার কথা, সেটা মিথ্যে সান্ত্বনা বলে বোঝায় রাবেয়া। সেখানে মাহমুদ এখন ঘুরে গেছে, সেখানে আর তার ভাইয়েরা নেবে না। শরমনা তাহার কাছে খুব একটা অবিশ্বাস বা মিথ্যে ঠেকায়নি, কারণ বাচ্চার জন্যই তো এই বিয়ে। এই তা তো পরিবারের সবাই জানতো। বিয়ের দিন ঘুমটা টেনে দেওয়ার সময় মাহমুদের মা নিজেই তো তাহুরাকে বলেছিলেন, আমার মাহমুদের বাবা হওয়ার বড্ড স্বাদ রে মা, তুই আমার ছেলের সেই স্বাদ পূরণ করবি। অল্প বয়সে তাহুরা আল্লাহ ও রূপ ঢেলে দিয়েছিল সত্যি, কিন্তু দেননি একটুখানি সাহস, পৃথিবীর কুটিলতা বোঝার মতো চতুরতা। মেয়েটা ছিল ভীষণ ভীতু, তুলোর মতো নরম স্বভাব, মুখের ভাষা থাকলেও নিজের অধিকার আদায়ের জন্য বা উচিত কথা বলার জন্য যে জবান দরকার তা কোনোদিন ফোটেনি। তার এই নিষ্ঠুর জগতের অসহায় মানুষের মতামতের দাম বা কতটুকু, তার উপর সে ছিল নিঃস্ব এক মেয়ে। এই যেমন বিয়ের সময় কেঁদে কেটে কত কী বলেছিল মামুদের মাকে, এই বিয়ে সে করবে না, তাকে কোনো ভ্যান চালকের হাতে তুলে দেওয়া হয়। তবুও সে কিছুতেই এমন এক ঘরে যাবে না যেখানে একজন আছে। কিন্তু মামুদের মায়ের এক কথা, যুবতী মেয়েকে ঘরে এনে রাখা গ্রামের মানুষের কানাঘুষা শুরু করবে। একবার এই কথা রটিয়েছে যে অন্য কোথাও বিয়ে দেওয়া যাবে, সে সম্ভব নয়। তাছাড়া 80-র দশকে গ্রামের বাচ্চা জন্য পুরুষরা দ্বিতীয় বিয়ে করত, এমন নজির ভুরি ভুরি ছিল। মামুদের মা নিজেই ছিলেন তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। বিয়ের মাত্র 2 বছরের মাথায় প্রথম স্ত্রী জন্ডিসে মারা যাওয়ার পর মামুদের বাবা আবার বিয়ে করেন। তিনি আরও উদাহরণ দিয়েছিলেন। পাশের বাড়ির মজিদ খাঁ 10 বিঘা জমি কোনে নামে লিখে দিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন। 14 বছর ছোট্ট তাহুরা সেই বয়সে অত শত বোঝার সাধ্য ছিল না। সে মস্ত বড় বিপদ তাকে উদ্ধার করেছিল। তারপর কি যেন আর কোনো বিষয়ে জোর খাটানোর ভীতে ছিল না। তাহুরার মনে এই মিথ্যে বিষ ঢুকিয়ে দিয়ে ক্ষান্ত হয়নি রাবেয়া। অকাট্য প্রমাণ হিসেবে তিনি নিজে মাহমুদের হাতের লেখা নকল করে একটা জাল চিঠি তৈরি করেন। সেখানে অন্তত নিষ্ঠুর ভাষায় লেখেন মাহমুদ তাকে তালাক দিয়েছে এবং প্রভার ভবিষ্যৎ নষ্ট না করে তাহুরা যেন নিজের পথ দেখে নেয়। এই আঘাত তাহুরাকে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়ার জন্য যথেষ্ট। সে নিজেই জানত তার আপন বলতে কেউ নেই। থানা পুলিশ করতে গেলে টাকা লাগে, শক্ত খুঁটি লাগে। সে একলা মেয়ে মানুষ, এসব গেলে সুবিধা করতে পারবে না তো। উল্টো কারো কাছে সাহায্য চাইতে গেলে হয়তো কুপ্রস্তাব আসবে, সমাজের হায়নারা তাকে কিলে খাওয়ার জন্য হাত বাড়াবে। স্বামীর শখ কোনোদিন আশা করেনি তাহুরা, না তো স্বামী নিয়ে কখনো কোনো আহ্লাদ ছিল তার। তার শুধু বেঁচে থাকার জন্য একটু আশ্রয়ের বড্ড প্রয়োজন ছিল, কারণ এই নিষ্ঠুর পৃথিবীতে মাথা গোঁজার ঠাঁই না থাকলেও সমাজের শকুনরা তাকে ছিঁড়ে ছুঁড়ে খাবে। যখন মাহমুদের মা বিয়ের জন্য জোর করেছিল তখন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও তার রুহ আর যেতে পারেনি। অবাধের মতো শেষমেশ বিয়েতে বসেছিল। তাওরার ভেতরে মাতৃত্বের বড্ড প্রখর, কলিজার টুকরো মেয়েটাকে ফেলে সে কোথাও যেতে পারত না। অন্যদিকে রাবেয়ার একমাত্র চাহা ছিল মাহমুদ আর তাহুরাকে আলাদা করা।
রাবেয়ার মনে ছিল এই মেয়ে চোখের সামনে থেকে দূর হলে সে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। মাহমুদ বুঝবে হারানো যাতনা কেমন হয়। রাবেয়া অন্তত দরদি, এ কথা সবাই জানতো, তাহুরা জানতো। তাই তো সে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল রাবেয়াকে। রাবেয়ার পরম মমতা দেখে অন্তত গোপনীয়তার সাথে প্রতিশ্রুতি দিয়েছিল, তুমি বাচ্চাটাকে সাথে নিয়ে যাও। মাহমুদ মিশন থেকে ফিরলে তো তোমাকে সব ছাড়তে হবে, তখন মেয়েটাকে ওরা কেড়ে নেবে। তার চেয়ে ভালো আমি তোমাকে সাহায্য করি। তোমার আশ্রয় আগেও আমি দিয়েছিলাম, এবারও আমি দেব। রাবেয়া সে আশ্রয়ের ব্যবস্থা করার জন্য তার সইয়ের কাছে সাহায্য নিয়েছিল। মাস গেলে সে নিজের খরচাপাতি পাঠিয়ে দেবে। সইয়ের বাড়ি 3 কোণা, 3টি ঘর, একটাতে ফসল রাখা, যা বছরের বেশিরভাগ সময় ফাঁকা রাখে। 3 বেলা গরম ভাত না দিতে পারলেও মাথা গোঁজার মতো একটা চালা দেওয়ার সামর্থ্য তো তার ছিল। আর খরচা তো রাবেয়া নিজেই যোগাবে। তাই সেও রাবেয়ার কথায় রাজি হয়ে গেছিল। কিন্তু রাবেয়ার সেই নিখুঁত পরিকল্পনা শেষ মুহূর্তে কে যেন জল ঢেলে দিল। তা রাবেয়ার আজও বোধগম্য হয়নি। সেদিন বিকেলে ট্রেনে টাহুরা ওঠার কথা ছিল। রাবেয়ার ঠিকানা ও ট্রেনের টিকিট সহ সব বুঝিয়ে দিয়েছিল তাকে। বলেছিল ট্রেন থেকে নামলে তাকে নেওয়ার জন্য লোক আসবে। তাহুরা ছবি পাঠিয়েছিল, তাই চিনতে সমস্যা হয়নি। কিন্তু সেই রাতের পর রাবেয়া ভোর হলো এক দুঃস্বপ্নের মতো। চারিদিকে কেটে গেল। প্রভার মা নাকি পাশের গায়ের এক ব্যাটার সাথে পালিয়ে গেছে। আর এইদিকে ঘরের ভেতর পড়ে থাকা ছোট্ট মেয়েটা খিদের জ্বালায় গগনবিদারী চিৎকার করছে। বসার ঘরে থমথমে বাতাসে রাবেয়া এক নাগাড়ে সবকটা স্বীকার করলো। তার কণ্ঠস্বর কাঁপছিল, মাথাটা অপমানে আর অনুতপ্তে নুয়ে পড়ছিল। তবে তার শেষের কথাটুকু ঘরের ভেতরে থাকা অন্তত 3টে মানুষ মনে পুরোপুরি বিশ্বাসযোগ্য ঠেকাল না। আর 3 জোড়া চোখ হলো প্রভা, প্রতিভা এবং সম্ভবত মামুদ সাহেব। রেহানুমা ততক্ষণে নিজের বোনকে শক্ত করে আগলে ধরে রেখেছেন। রাবেয়ার চোখের কোণ বেঁধে টুপটাপ অশ্রুবিন্দু ঝরছে। তিনি অন্তত ভেজা ও ভগ্ন গলায় বলেন, আমি অনুতপ্ত মামুদ। জানি আমার এই অনুতপ্ত হওয়া আজ আর কারো কিছু যায় আসবে না। এর মাঝে নদী দিয়ে অনেক জল গড়িয়ে পড়েছে। তবে আমি কথা দিচ্ছি আমি নিজেই এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যাব। তুমি তোমার তারহরকে ফিরিয়ে আনো। সে পূর্ণ মর্যাদা নিয়ে এই সংসারে ফিরে আসুক। প্রতিবার ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যে হাসি ফুটে উঠল। সে হাসিতে কোনো আনন্দ নেই, আছে কেবল তীব্র বিষাদ আর ক্ষোভ। হাসালেন আপনি মিসেস রাবে, খুব হাসালেন। আপনি পারবেন আমার মায়ের জীবন থেকে হারিয়ে যাওয়া ওই দীর্ঘ 26টা বছর ফিরিয়ে দিতে পারবেন? মাতৃহারা ওই মেয়েটার ছারখার হয়ে যাওয়া শৈশব আর কৈশোরের দিনগুলো এনে দিতে পারবেন না, কারণ সময় কখনো ফিরে আসে না। আর শুনুন, আমার মা এই নরকের দিকে ভুলেও আর কোনোদিন ফিরে তাকাবে না। এখন আমার মা তার শরীরে একটা আস্ত কিডনি ফেলে গেছে, তবু একটিবারের জন্য এই বাড়ির চৌকাঠ মারেনি। সে আর আপনাদের এই মায়া কান্নায় গলবে না। সে মরে গেলেও আসবে না এই বাড়ির তীরসীমানায়। এরপর জয়নাবারা যেন আরও বাকশক্তি ফিরে পেলেন। ঘরের ভিতরে এই নিটোল সত্য প্রকাশে তার সহ্য হচ্ছিল না। তার মুখ কুঁচকে গায়ের সবটুকু ঝাঁঝও চেঁচিয়ে উঠল, মেলা হয়েছে, এমন ঢ্যামনা মাইয়ারে চোখের সামনে দেখিয়া তোমরা সরাও দেখি। এই মাইয়ার ফরফরানি আমার গায়ে জিলেপি পাকের মতো জ্বালা করতেছে। আর আমার মাইয়া কই যাইব, কোন দেশে যাইব? কোত্থাও না। ওরে আর বেশি দরদি হইতে দিব না। ওই ছুরি তুমি এখন এই বাড়ি থেকে দূর হও। কি ডাকাত মাইয়া গো! চোখের সামনে দিয়া কেমনে ধুলো দিয়া আসিল। থেমে রেহানুমার দিকে তাকিয়ে হাত উঁচে বললেন, ও রেনু, তুই এমন সঙ্গের মতো খাড়ায় আছিস কেন? এই ছেলেটা গলা ধাক্কা দিয়ে এখনই বাড়ি থেকে বাইর করতেছি। নানু, আপনি এই বাড়িতে অতিথি, দয়া করে অতিথির মতো থাকুন। প্রতিভা এই বাড়ির মেয়ে। এই বাড়িতে নীরার যতটুকু অধিকার আছে প্রতিভার ঠিক ততটুকু অধিকার আছে। আর বিষয়টি আমাদের নিজস্ব পরিবারে। এখানে কাকে রাখতে হবে আর কাকে বের করতে হবে তা আমরা দেখব। আপনি গেস্ট হিসেবে থাকতেই পারেন, তবে অন্তত নিজের সম্মানটুকু রাখার চেষ্টা করুন। এমন কিছু বলবে না যাতে এই সম্মানটুকু খুইয়ে যায়। বজ্রকণ্ঠে বলে থামলো নাজিব। নাজিব। চোখে মুখে ওর কঠিন হয়ে আছে। রাগটা দমাতে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। জয়নাবারা আস্ত একটা হোঁচট খেলেন। তার নিজের নাতি, যে নাতিকে নিয়ে তিনি সাত গায়ে গর্ব করে বেড়ান, মিলিটারি অফিসার নাতি, সে কিনা আজ এক মেয়ের জন্য নিজের নানির মুখে এভাবে চুনকালি মাখিয়ে দিল। এদিকে বোনের কষ্ট, অপমান এসব কিছু ছাপিয়ে ছেলের এই কথা শুনে রেহনুমার মাথায় যেন বাজ পড়ল। সব দুঃখ একদিকে, আর নাজিবের এই মেয়ের পক্ষ নিয়ে নানুকে এমন অপমানজনক কথা বলার দুঃখ যেন
অন্য এক অতল সাগরে ঠেকল। এই তীব্র অভিমান আর ক্ষোভ রেহেনুমা তার বুকে ধরে রাখতে পারল না। এই দুঃখ রাখার জায়গা তার কুলোচ্ছে না। রেহেনুমা ছলছল চোখে ছেলের দিকে তাকালেন। সেই চোখে একই সাথে তীব্র বিস্ময় আর এক আকাশ অভিমান। তিনি কিছুক্ষণ কথা বলতে পারলেন না, শুধু ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলেন। তারপর অন্তত রুষ্ট গলায় বললেন, নাজিব, তুই তোর নানুকে এভাবে বলতে পারলি? তোর মুখে এই কথা শুনবো আমি কোনোদিন কল্পনা করিনি। বলে তিনি নাক টানলেন। জয়নাবারার চেহারা এখন আর আগের সেই রাগ নেই। সেখানে জেঁকে বসেছে এক বিষাদ আর উদাসীনতা। তিনি মেয়ের দিকে তাকে মাথা নিলেন। বাদ দে রেনু, বাদ দে তুই। চিল্লাই আর কি আইব? আগেই টের পাইছিলাম আজকের দিন আইব। তয় কপালে লিখন তো এত সহজে আইসা হাজির হইব এইটা বুঝি নাই কো। রেহনুমা মায়ের কথায় শান্ত হলেন না, বরং তার ভিতরে ক্ষোভটা এবার নতুন করে মন নিল। তিনি ঘুরে তাকালেন প্রতিভার দিকে। তার চোখের মনে দুটো যেন জ্বলন্ত কয়লা। অগ্নিমূর্তি ধারণ করে তিনি প্রতিভার দিকে তাকিয়ে বললেন, ও বোঝা সারা আমার সব এখন জলের মতো পরিষ্কার। আগে আমার ছেলের মাথাটা চিবিয়ে খেয়েছে, তাই তো বশ করছো তাকে? নয়তো তোমার উদ্দেশ্য যদি পুরনো ওই কাসুন্দি ঘাটাই হয়, তবে আমার ছেলের সাথে এই নাটকীয় সম্পর্ক জড়ানো তোমার আর কী কারণ থাকতে পারে, যাতে আজকের দিনে তোমার পাশে কেউ না কেউ এসে দাঁড়ায়? সেই খুঁটিটা তুমি আগে থেকে মজবুত রেখেছো। কি ভয়ানক চতুর মেঘ আল্লাহ! নাজিব দুই আঙ্গুলে কপাল চেপে ধরল। তার উজ্জ্বল শ্যামবর্ণ মুখটা রাগে আরও অন্ধকার হয়ে গেল। একটা দীর্ঘ নিয়ন্ত্রিত নিঃশ্বাস পেল। পরপর হাত উঁচিয়ে শান্ত কিন্তু পাথরের মতো ভারী গলায় বলল, প্লিজ মা, থামো তুমি। আমি কোনো ছোট বাচ্চা নই যে আমাকে কেউ যা বুঝিয়ে বশ করবে আর নিজের উদ্দেশ্য হাসিল করে চলে যাবে। আর তুমি আমাকে জন্ম দিছো, আমাকে ছোট থেকে বড় করছো। তুমি ভালো করে জানো আমি চুপচাপ থাকি এর মানে এই নয় যে আমি অন্ধ। সবসময় সব কিছু নীরব দর্শক হয়ে আমি হজম করি না। চোখের সামনে অন্যায় বা ভুল দেখলে সেখানে কথা বলার নৈতিক দায়িত্ব আছে। আজ মনি যা করেছে কিংবা অতীতে যা হয়েছে, যেটা যেমন ভুল ছিল, তেমনই এখন প্রতিভাকে যেভাবে আক্রমণ করছে সেটাও চরম ভুল। আর আমার মনে হয় না আমি নানুকে কোনো ভুল কথা বলছি। রেহনু মামা ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলেন। ঘর ভরা সবার সামনে নিজের ছেলেকে এমন পরোক্ষভাবে তাকে ভুল প্রমাণ করে দিল, এই অপমান তিনি সইতে পারলেন না। শাড়ির আঁচল টেনে মুখের উপর চেপে ধরে তিনি ফুঁপিয়ে উঠলেন। এখন নিজের মাকেও কথা শোনাচ্ছিস নাজিব? এই একটা মেয়ের জন্য তুই নিজের জন্মদাত্রীকে অপরাধী বানাচ্ছিস? কান্না ভেজা চোখ দুটি আঁচলের আড়াল থেকে বের করে তিনি প্রতিভার দিকে তাকালেন। কণ্ঠস্বর ঢালেন এক সুমধুর ক্ষোভ। তুমি এবার খুশি তো? আমাদের এত বড় এত সুখের একটা সংসারে এভাবে আগুন জ্বালিয়ে দিয়ে এখন তোমার কলিজা ঠান্ডা হচ্ছে না? শান্তি পাচ্ছ না? নিজের ভিতরটা শক্ত করার জন্য আমার সোজা সরল ছেলেটাকে তো আগেই হাত করেছিল। নাজিব আবার কিছু একটা বলতে চেয়েছিল, তার আগে প্রতিভা মুখ খুলল। রেহনুমারের সস্তা অভিযোগ ওর ভিতরে আত্মসম্মান বোধে গিয়ে আঘাত হানল। প্রতিভা সরাসরি রেহনুমার মুখের দিকে তাকিয়ে প্রতিবাদে শুরল, আমি প্রতিভা। যেখানে আমার পাশে সঙ্গ দেওয়ার মতো আর আমার হাত ধরার মতো কেউ থাকে না, সেখানে বুক ফুলিয়ে কথা বলার মতো সাহস আমার আছে। ইভেন যে কোনো জটিল পরিস্থিতি একা সামলার মতো কনফিডেন্স আমার আছে। কাউকে হাত করার প্রয়োজন পড়ে না। আমার নিজের যে কোনো সিচুয়েশান আমি নিজেই হ্যান্ডেল করতে পারি। এত বছর একা লড়ে এসেছি, আজকেও একা পারতাম। তাই মনে হয় না আপনার ছেলেকে হাত করা বা তাকে ঢাল হিসেবে ব্যবহার করার কোনো প্রয়োজন আছে। প্রতিভা এক মুহূর্ত থামল। তার ঠোঁটের কোণে চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠে মিলিয়ে গেল। আবার বলল, আর নিজের ছেলেকে এইরকম ছোট মন মানসিকতা আর চিন্তা করতে আপনার রুচিতে বাধে না আন্টি? আপনার ছেলে মেডিকেল কোরের একজন অফিসার, কোনো অবুঝ শিশু নেই যে তাকে চকলেট দেখে আমি হাত করে নেব। তিনি আমার হয়ে কিছু বললে সেটা আমার পক্ষ নিয়েই বলছে এমন না ভেবে উনি সত্যের পক্ষে দাঁড়িয়েছেন এটা তো ভাবতে পারেন। এই সহজ পাত্রটুকু বোঝার মতো কাণ্ডজ্ঞান কি আপনার নেই? বসার ঘরে বাঁধার জন্য এবার পুরোপুরি জমি বরফ হয়ে গেল। রেহনুমার কান্না থেমে গেছে। তিনি স্তব্ধ হয়ে প্রতিবার এই ধারালো বাচনভঙ্গি গিলতে লাগলেন। তবে জিনিসটা ঠিক হজম হলো না। শাশুড়ি অসুখের সময় গ্রামে গিয়েছিল তখন, আর শাশুড়ির মৃত্যুর সময় দুইবার তাহুরের সাথে দেখা হয়েছিল রেহনুমার। তবে বোনের সতীনকেই বা সুনজরে দেখতে পারে, কাজের সময় ছাড়া প্রয়োজনে কথা বলেনি। আর ওর মেয়ের জবান থাকলেও বোবাই যেন, সব সময় চুপচাপ থাকতো। কেউ শুধালে কিছু বলতো, তাছাড়া মুখ ফুটে
দুটো কথাও বলতে শোনা যায়নি। তাহুরের চেহারা খুব একটা মনে ছিল না রেহনুমার। তবে আজ সব জানার পর প্রতিভার দিকে তাকালে সেই মুখের প্রতিছবি দেখতে পায়, আর তাতেই মেজাজ চড়ছে। সেই চটা মেজাজ নিয়ে প্রত্যুত্তরে ঝাঁঝালো স্বরে বললেন রেহনুমা, বাবা ভালোই। মা ছিল মিনমিনে সাতচরে মুখ দিয়ে শব্দ বের হতো না, তবে মেয়েকে ট্রেনিং দিয়ে পাঠিয়েছে। মুখের কথায় কারেন্ট চলে, ছুলে শখ খেতে হয়। প্রতিভা আর একটু উত্তেজিত হলো না, বরং গলার স্বর নিস্তরঙ্গ দিঘির মতো জলের মতো শান্ত রেখে প্রত্যুত্তর, কী করবো বলুন? নরম মাটিতে তো আর কেঁচো খুঁড়ে ফেলে, আর মানুষ যদি নরম হয় তবে পুরো দুনিয়া একজোট হয়ে তাকে পিষে দেয়। আমার মাকে পিষেছে, তাই নিজেই নিজেকে কারেন্টের মতো করে তুলছি, শুধু মুখের কথা নয়, সব ক্ষেত্রে। রেহনুমা আবার একটু তাচ্ছিল্য সুরে বলল, তা তো দেখছি, কারেন্টের থেকে বেশি আগুন তোমার মুখ। তবে আজ একটা কথা বলে রাখলাম মেয়ে, ভালো করে কান খুলে শুনে রেখো। মেয়েদের এমন চ্যাটাং চ্যাটাং কথায় সমাজ কিন্তু বেয়াদব বলে, কেউ ভালো বলে না। মেয়েদের একটু নমনীয় হতে হয়, নত হতে হয়। যে তারে কারেন্ট থাকে না, মানুষ সেই তার দিয়ে দড়ি বানায়, তারপর তা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এটা সেটা বাঁধে, আবার টাঙ্গিয়ে তারে ভেজা কাপড় শুকাতে দেয়। তারের কোনো নিজস্ব সম্মান থাকে না। তবে যে তারে জ্যান্ত কারেন্ট থাকে সেই তারের কাছে মানুষ ঘেঁষে না, হাত ছোঁয়াতে ভয় পায়, দূর দূর চলে যায়। কথাগুলো রেহনুমার মাথার উপর দিয়ে চলে গেলেন। তিনি ভুরু কুঁচকে চেয়ে রইলেন, ঠিক ধরতে পারলেন না এই মেয়েটার রূপক দিয়ে কী বোঝাতে চেয়েছে। তবে প্রতিবার পরের কথাগুলো যখন কানে এলো, তখন রেহনুমা আর ধোঁয়াশা রইল না। চোখের পলকে তার মুখটা রোদের শুষ্কতায় দেওয়া আমসত্ত্বের মতো চুপসে গেল। প্রতিবার ঠোঁটের কোণে এক চিলতে বিষাদমাখা কাঠিন্য বয়ে বলল, আমার মনে হয় প্রত্যেক মেয়ের এমন কারেন্টওয়ালা তারের মতো হওয়া উচিত, ভেতরে যেন চাবুকের মতো একটা তীব্র বিদ্যুৎ লুকিয়ে থাকে, যাতে করে তার ক্ষতি করার আগে, তার পেছনে কোনো নোংরা চক্রান্তের জাল বোনার আগে, পুরুষ কিংবা নারী উভয়ে একবার হলেও ভয়ে আত্মাটা কেঁপে ওঠে। প্রতিবার এক একটি শব্দ ধারালো কাচের টুকরের মতো মেঝেতে ছড়িয়ে পড়ল। নাজিব এক দৃষ্টিতে প্রতিভার দিকে তাকিয়ে রইলেন, মনে মনে অ্যাপ্রিসিয়েট করলেন। মানুষের অহংকারে আঘাত লাগলেও যুক্তিবুদ্ধি লোপ পায়, রেহনুমার তাই হলো। তিনি এবার স্বামীর মুখবাণে তাকিয়ে চেঁচিয়ে বললেন, এভাবে চুপ করে তুমি দেখে যাবে, কিছু বলবে না? মাহতাব থতমত খেয়ে গেলেন, কী বলবে ঠাউর করতে পারছেন না, আর মুখ খুললে তো স্ত্রী আরও চটবেন নিশ্চিত। রেহনুমা স্বামীর নীরবতার মাঝে ঘরের সবার দিকে এক পলক তাকালেন, তারপর ফের বললেন, তোমরা তোমাদের হারিয়ে যাওয়া রক্ত পেয়েছো, মাথায় করে রাখো, আর যাই করো করতে পারো, আমার বিন্দুমাত্র ব্যথা নেই। তবে আমি কিন্তু ছেলের সাথে এই মেয়ের বিয়ে মেনে নেব না, কমিস গেল না। থমকালেন রেহনুমা, তারপর নাজিবের দিকে তাকালেন। ছেলের মুখের দিকে তাকিয়ে একরকম জেদ নিয়ে বলেন, এরপরে যদি নাজিব এই মেয়েকে বিয়ে করে, তাহলে আমাকে যেন আর কোনোদিন মা ডাকে না। বাঙালি মায়ের ব্রহ্মাস্ত্র শেষ কথাটা হিসেবে ব্যবহার করে রেহনুমা একটা লম্বা দীর্ঘশ্বাস পেলেন। ঘরের গুমোট ভাবটা এতে বিন্দুমাত্র কমল না, বরং আরও ঘন হলো। নাজিব কপালে বিরক্তির ছাপ নিয়ে বললেন, মা, এসব কি বাচ্চামো শুরু করলো বলো? এসব অবুঝপনা আমার মায়ের সাথে মানাচ্ছে না। প্লিজ থামো মা, থামো এবার, বড় ভালো লাগছে না এসব। রেহনুমা চিবুক গুপিয়ে ফ্যাঁসে গলা বলেন, হ্যাঁ হ্যাঁ, মা তো এখন অবুঝই হবেই। তোরা খুব বড় হয়ে গেছিস, তোরা বেশি বুঝিস, লেখাপড়া সেরে চাকরি করে জ্ঞানী হয়েছিস, দুনিয়ার সব বুদ্ধি তোদের মাথায় কিলবিল করছে। এতক্ষণে মাহতাব এক কোণে মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। তিনি স্বভাবকুণ্ঠ মানুষ, ঝগড়া বিভাগ দেখলে ঘরের কোণে খামচে লুকিয়ে থাকতে পছন্দ করেন, কিন্তু পরিস্থিতি যখন যেদিকে যাচ্ছে তাতে আর চুপ থাকা চলে না। মৃদু গলা বলেন, রেহনুমা, তুমি পাগল হয়ে গেলে নাকি? ঘরের ভেতরে এসব কী যাত্রা শুরু করছো? রেহনুমা যেন এই একটা কথার জন্য অপেক্ষা করছিল। তিনি তড়িৎ গতিতে স্বামীর দিকে ফেলে, হ্যাঁ আমি পাগল। এইবারে সবাই এখন একে একে সাধু সন্ন্যাসী আর বিচারক, তখন আমার তো পাগল হয় স্বাভাবিক। মাহতাব সাহেব ডান হাতটা সামান্য তুলে শান্ত গলায় বলেন, মানুষ রাগ যখন মাথায় ওঠে তখন কাণ্ডজ্ঞান হারায়, এটা কথা জানো? কিন্তু তোমার রাগটা একটু বেশি রকমের কাণ্ডজ্ঞানী রেণু। নাজিব কোনো অন্যায় কথা বলেনি, আর প্রতিভা যা বলছে তা এক হিসেবে খাঁটি। আর যা শুনলাম তাতে আমার বাকরুদ্ধ। প্রতিভা এতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিল, নাজিবের দিকে একটা তাকালো। নাজিবের চোয়াল শক্ত হয়েছে। প্রতিভা এবার খুব নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলেন, আপনারা অন্তত এই ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে অশান্তি করবেন না চিলি। আন্টি যে আশঙ্কাটা করছেন তার কোনো ভিত্তি নেই। আমি এই বাড়িতে কারো খুঁটি হতে আসিনি, আর না তো আপনাদের ছেলের হাত করে
নিজের ইচ্ছে জায়গা বানানোর কোনো ইচ্ছে ছিল? এই বিয়ে হওয়ার প্রশ্ন আসে না। নাজিব ঝট করে প্রতিভার দিকে তাকালো। তাকে দীর্ঘশ্বাস ফেললো। রাবেয়া সোফায় মাথা নত করে বসা, হাঁটুর উপর কুনে দিয়ে দুহাত কপালে চেপে ধরেছেন। শুভ্র রঙ সুতির শাড়ির আঁচলখানা চোখের জল ভিজে উঠছে, তবে কান্নার নেই কোনো শব্দ, শুধু নীরবে বিসর্জন দিচ্ছেন অশ্রু। আলগোছে মুখ হতে কাপড়টা সরিয়ে আস্তে করে ভেজা করে বলেন, রেনু থাম প্লিজ। আর তোমরা তোমরা আমাকে কি শাস্তি দেবে দাও, আমি মাথা পেতে নেব। দেওয়ালে পিঠ থেকে দাঁড়িয়েছিল প্রভা। কথাটা কানে যেতে তাচ্ছিল্যে হাসি আসলো। মামুর সাহেব চেয়ারের হাতলটা শক্ত করে ধরে এলেন। তার নিজের ভেতরটা একটা মস্ত বড় ধসে পড়া পাহাড়ের মতো চূর্ণ বিচ্ছিন্ন হয়েছিল। রাবেয়ার অপরাধ যতই বড় হোক, এই মুহূর্তে মামু সাহেবের নিজের মুখের ভাষা, নিজের অধিকার যেন কেউ কেড়ে নিয়েছে। তিনি কার উপর রাগ করবেন? রাবেয়ার উপর? তার কি সেই রাগ সাজে? মামু সাহেব রাবেয়ার দিকে তাকালেন। সেই চাহনিতে তীব্র রাগ কিংবা ক্ষোভ ফুটল না, ফুটল এক অসীম ক্লান্ত অপরাধবোধ। একটা দীর্ঘশ্বাস তার বুক চেয়ে বেরিয়ে এলো। ভাঙা ও ধরা গলায় তিনি বললেন, আমি আজ কার বিচার করবো রাবে? কার দিকে আঙুল দেবো? যেখানে আজ বুঝতে পারছি আমি মূল আসামি। পুরুষ মানুষের অহংকার আর কাপুরুষতা দিয়ে যে সংসার গোড়াপত্তন আমি করেছিলাম, তার শেষটা যে এতখানি কুৎসিত হবে তা আমি ভাবিনি। দোস্ত তোমার একার নয় রাবে, দোষ আমারও। মামু সাহেব চোখ হতে টুপটাপ অশ্রু ঝরে পড়ল। যে প্রভা বাবা বলতে পাগল, আজ আর তার বাবার প্রতি কোনো অনুভূতি হলো না। বাবার ব্যতীত কথা তাকে একটু ছুতে পারল না, বরং বাবার দিকে একবার ঘৃণা নিয়ে তাকে দৃষ্টি ফেরালো রাবেয়ার দিকে। তীব্র ঘৃণা আর বিতৃষ্ণায় ঠোঁট কোণটা বেঁকে উঠল। তীক্ষ্ণ গলায় রাবেয়াকে উদ্দেশ্য বলল, ছোটবেলা থেকে মানুষের মুখে শুনে এসেছি আমার মানে কি নষ্ট, চরিত্রহীন, অন্য পুরুষের হাত ধরে ঘর ছেড়ে পালিয়ে গেছে। এই কথাগুলো যখন তীরের মতো আমার বুকে বিঁধত, তখন আমার মেজাজ কেমন হতো আপনি জানেন। বিষে নীল হয়ে যেতাম। পাড়ার লোকেরা সামনে মুখ তুলে পারতাম না। ঘরে এসে বালিশে মুখ গুজে কাঁদতাম। হ্যাঁ, সেই সময় আপনি আসতেন আমার মাথায় হাত বুলাতে, কিন্তু কেন জানি আমি ছোট থেকে আপনার কে মন থেকে মেনে নিতে পারিনি, তাই নিজ থেকে দূরত্ব রেখে চলছি। তবে আজ বুঝতে পারছি আমার প্রতি সহানুভূতি, আদর আপনি দেখেছেন, ওটা ভালোবাসা ছিল না, ওটা ছিল আপনার পাপ ঢাকা দেওয়ার নোংরা চেষ্টা মাত্র। তাহরিরের উপর হিংসে থেকে অন্যায় করলেও প্রভার প্রতি রাবের মন নরমে ছিল। ছোট প্রভাকে আগলে নিয়েছিল, কিন্তু প্রভা একটু বুঝ হওয়ার পর থেকে কেমন জানি এড়িয়ে চলতো। 8-9 বছর বয়সের পর থেকে প্রভার মধ্যে এই পরিবর্তনটা হয়। তারপর থেকে বাবা ছাড়া বাড়ির কারোর সাথে ভালোভাবে মিশতেন না প্রভা, ক্যাটক্যাটে স্বভাবের হয়। প্রভার কণ্ঠে সবটুকু ঘৃণা উগড়ে বলল, আপনি যে এত বড় একটা অপরাধী, এতখানি নিজ আর কুটিল মনে মানুষ, তা আজ আপনার ওই কুৎসিত মুখটা দেখে তাকিয়ে বুঝতে পারছি। একটা অসহায় সরল মেয়ের সাথে প্রতারণা করে তাকে ঘরছাড়া করতে আপনার একটু বিবেকে আটল না? ছি, আপনার কথা ভেবে আমার নিজেরই ঘৃণা হচ্ছে। রাবেয়ার মরে যেতে ইচ্ছে করছে। রেহনুমা এতক্ষণ পাথর হয়ে সব শুনছিল, কিন্তু প্রভার মুখে এই চাবুকের মতো কথাগুলো আর সহ্য করতে পারলেন না। তার ভেতরে সবটুকু ক্ষোভ এবার ফেটে বের হলো। বোনের দরদ তো বোনই বুঝবে। আমি বুঝেছি আমার বোনের কষ্ট। তোমরা দুই বোন আজ এক হয়েছ, তাই আমার বোনকে এত সহজে ছিছি করছো। আল্লাহ না করুক কোনোদিন যদি নিজেদের জীবনে এমন ঝড় আসে, তখন বুঝতে পারবে বোনের কষ্ট। বলতে বলতে রেহনুমা তার জ্বলন্ত দৃষ্টি ফেললেন প্রতিভার দিকে। গলার স্বর আরও এক ধাপ চড়িয়ে বললেন, আর এই যে তুমি চ্যাটাং চ্যাটাং কথা বলাওয়ালি, নিজের শখের মানুষকে অন্য একটা মেয়ের পাশে দেখা যে মরণ যন্ত্রণা, তা তুমি কি করে বুঝবে? একটু নিজের বুকে হাত দিয়ে ভাবো তো একবার, যাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসো তার পাশে অন্য একটা মেয়ে আছে। এই দৃশ্য কি কোনো মেয়ে জ্যান্ত অবস্থায় মেনে নিতে পারবে? পারে না। রেহনুমার আচমকা এই প্রশ্নে প্রতিভা গাঢ় কালো চোখের মণি দুটো অলক্ষ্যে গিয়ে স্থির হলো নাজিবের। ঠিক তখনই প্রতিভার মনের ভিতর বিকেলের সেই আবছা দৃশ্যটা ভেসে উঠল। নাজিবের সাথে কবিতার বিয়ে ঠিক হয়েছিল। সেই খবরটা শোনার পর থেকে কেন জানি মেয়েটাকে সহ্য হচ্ছে না। পরে সে নাজিবের পাশে কবিতাকে হাসি মুখে কথা বলতে দেখলো, বুকের ভেতরটা কেমন যেন তীব্র আর অকারণে দলা পাকিয়ে উঠছে। প্রতিভা আলতো করে চোখ দুটো বুঝলো, একটা দীর্ঘ তপ্ত শ্বাস আড়াল করে নিজেকে সামলে নিল। তারপর চোখ মেলে রেহেনুমার দিকে তাকিয়ে নীরব গলায় বলল, মেনে নেওয়া যায় না বলেই কিন্তু
তার মানে এই নয় যে সেই কষ্টের প্রতিশোধ নিতে আমি এই নিষ্পাপ মেয়ের ক্ষতি করব, বরং তার বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্র জাল বুনব। আমার বোন যে সেন্সে এটা করুক না কেন, তিনি চরম অন্যায় করছেন, এটা ক্ষমার অযোগ্য। মামু সাহেব অশ্রুসিক্ত চোখে প্রতিভার দিকে তাকিলেন, কণ্ঠে এক সমুদ্র ব্যাকুলতা নিয়ে বললেন, প্রতিভা মা, তোমার মা এখন কোথায় আছে? কী হেলেছে তাকে? প্রতিভা হাত উঁচিয়ে থামিয়ে দিল। আমার মা যেখানে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, আর প্লিজ আপনি তার ঠিকানা চেয়ে আমাকে লজ্জা দেবেন না। প্রতিভা মুখ ঘুরে দেখলেন, ব্যাস, প্রতিভার কথা আর এভাবে ঘুরে দাঁড়ানো মামুদ সাহেবকে আহত করাতে যথেষ্ট। আচমকা সেদিনের কথা মনে পড়ল। তাকে সালাম করতে বলতে এই মেয়ে সপাটে না করলো, অথচ তিনি লক্ষ্য করছিলেন তার মেজ ভাইকে সালাম করতে উদ্যত হয়েছিল মেয়েটা। যদিও ধর্মে এটা বেদাত, এরপরেও মামু সাহেবের বুকটা হু করে উঠল। তার প্রতি মেয়েটা প্রচণ্ড ঘৃণা নিচ্ছে। মামু সাহেব মনলে এই মস্ত বড় পাহাড় অলকে হুড়মুড় করে ভেঙে পড়ছে। এই পাহাড়ের নিচে চাপা পড়েছেন তিনি নিজে। নীরা ওয়াশরুমে যাওয়ার জন্য উপরে যেতে নেয়। উপরে করিডোরে দাঁড়িয়ে প্রভাকে ডেকে বলে, প্রভাবু ঝুমঝুমি কাঁদছে, ওর ঘুম ভেঙেছে বোধহয়। প্রভা যাওয়ার আগে প্রতিভার মুখের দিকে একবার তাকালো। দুজনের চোখাচোখি পড়ল। তবে প্রভা কিছু না বলে উপরে চলে গেল। মাহমুদ ভাঙ্গা খসখসে করে বলল, প্রতিভা মা, একটু বাবার পাশে আসবে মা? ওনার খুব ইচ্ছে করছিল মেয়েটার মাথায় হাত রাখতে, একটু ছুঁয়ে দেখতে। প্রতিভা স্থির কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর পায়ে পায়ে এগোলো। মামু সাহেবের মেঘ জমে থাকা মলিন মুখে এক চিলতে রোদ ওঠা হাসি ফুটল। কিন্তু মানুষের সব ইচ্ছে কি আর উপরওয়ালা কবুল করে না? প্রতিভা মামু সাহেবের কাছে এলো না, তাকে সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটিয়ে সোজাসুজি দোতলার সিঁড়ির দিকে হাঁটা দিল। মামু সাহেবের মুখের সেই ক্ষণস্থায়ী হাসিটুকু পলকে আমাবস্যার অন্ধকারে মিনে গেল। বড় করুণ দেখালো মানুষটাকে। চাবুক মারলে মানুষ যেভাবে কুঁকড়ে যায়, তিনি ঠিক সেভাবে কুঁকড়ে গেলেন। অপরাধ বোধে আর এক চরম দহনে তার ভেতরটা পুড়িয়ে ছারখার হয়ে গেল। নাজিবের চোখ দুটো কেমন যেন নিষ্প্রভ আলোকহীন। সে তাকালো মনের দিকে। এই মানুষটাকে যে ছোটবেলা থেকে শুধু ভালোবাসেনি, এক ধরনের অন্ধশ্রদ্ধা করতেন, মনের অজান্তে তাকে নিজের আদর্শ ভাবতেন। আজ যখন সেই মানুষের এত বড় একটা জঘন্য আর কুৎসিত সত্য তার সামনে উন্মোচিত হয়, নাজিবের ভেতর পুরো জগৎটা যেন উলটপালট হয়ে যায়। মনের ভিতরে এক তুমুল ঝড় বইছে। একদিকে রক্তের টান, শৈশবের মায়া, অন্যদিকে তার বিবেক আর ভেতরের সততা আর নৈতিকতা। তার মনের সেই করুণ দশা থেকে কাঁকিয়ে উঠছে ঠিকই, কিন্তু তার বিবেক, অন্যায় তো অন্যায়, পাপ কখনো চাপা থাকে না। হোক আজ হোক বা কাল, তার হিসাব দিতে হয়। মনির জন্য তার ভীষণ খারাপ লাগছে, আবার একই সাথে তার তীব্র বিতৃষ্ণা গ্রাস করছে। নাজিব একটা দীর্ঘ ও তপ্ত শ্বাস ফেলল। এই থমথমে বিষাক্ত পরিবেশে তার আর দম নেওয়া যাচ্ছে না। সে কারো দিকে না থেকে অন্তত ক্লান্ত পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেল। জয়নাবারে ব্যাগপত্র গোছানো শেষ। তিনি খাটের এক কোণে পাথরের মূর্তির মতো বসে আছেন। রেহেনুমা আলমারি থেকে একের পর এক শাড়ি টেনে বের করছেন আর তীব্র আকর্ষে ব্যাগে বসছেন। তার চোখ দিয়ে পানি পড়ছে। সেই পানি পড়া চোখ নিয়ে ব্যাগ হাতে নিয়ে নিচে এলেন, সোজা মায়ের ঘরে ঢুকলেন। মেয়েকে দেখে জয়নাবারা একটা দীর্ঘশ্বাস ফেলে ভাঙা গলে বললেন, রেনু রে, আমার একটা পড়নি। তোর এই পোলারে আমি নিজের জানের চেয়ে বেশি আদর করলাম, চোখের মনি করে রাখলাম। সেই নাজি বাজা সবার সামনে অমনটা কইতে পারলো, এইটা আর সহ্য হইতেছে না। রেহিমের শাড়িরে চুলে নাক মুখ মুছে ফেটে পড়লেন। যে বাড়িতে আমার মা বা বোনের কোনো কদর নেই, সেখানে আমি আর এক সেকেন্ডও থাকবো না। এইবারে অন্য আজ থেকে আমার জন্য বেশ। এক রকম ভাত যদি আমি এই মুখে দিলে, তবে আমার নামও রেহানুর রহমান নয়। ঠিক তখনই দরজার আড়াল থেকে বাতাসে ফট করে মাথা গলল, হাত কচলাতে বসল। সমস্যা নাই কেউ ভাবি, আপনি ভাত খাইবেন না তাতে কি, আমি তো আছি, 3 বেলা কড়কড়া কইরা আটার রুটি বানাই দেবো, রুটি না হয় খাইয়েন। রেহানুমা অগ্নিদৃষ্টি মেলে বাতাসের দিকে তাকালেন। বাতাসে নিজের ভুল বুঝতে পেরে জিভ কেটে লাফে বারান্দায় গিয়ে আশ্রয় নিলেন। রেহানুমা নিচে চিৎকার করে ড্রাইভারকে গাড়ি বের করতে বললেন। জয়নাবারা এবার মেয়ের হাত ধরলেন। তার গলার স্বর নরম ছিল, তুই পাগল হয়েছিস রে? তুই কই যাবি? কেন যাবি? এটা তো স্বামীর ঘর, তোর জোয়ান পোলা মাইয়া আছে, মাথা ঠান্ডা কর। মা মেয়ে সোফায় বসে জয়নাবারা মেয়েকে বোঝাচ্ছেন, তবে রেহানুমা শুনছেন না। মাহাতো সাহেব হনহন করে নিচে নেমে এলেন। তার সহ্য শক্তির বাঁধ ভেঙে গেলেন। তিনি কড়া গলায় বললেন, রেনুয়া,
এসব তামাশা শুরু করছো? যাত্রা দলের মতো ব্যাগ গুছিয়ে এসব কি করছো? স্বামীর ধমকে রেহনুমা কান্নার বেগ বাড়ল। নিচের ওই লঙ্কাকাণ্ড দেখে নীরা আর স্থির থাকতে পারলেন না। সে প্রায় দৌড়ে দোতলার নাজিবের ঘরের দরজায় গিয়ে ধাক্কা দিলেন। চিৎকার করলেন, ভাইয়া জলদি নিচে নামো। মা আর নানু ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি এসে আটকাও। অসহ্য লাগে মায়ের বাপের বাড়ি আদিক্ষেতা আর পাগলামি দেখলে। নীরার চিৎকারে উপরে করিডোরে প্রতিধ্বনি তুলল। নাজিব তখন ওয়াশরুমে মুখে পানির ঝাপটা দিচ্ছিল। মনের চিৎকার সে তাহলে দিয়ে মুখ মুছতে মুছতে বের হলো। ড্রেসটা চেঞ্জ করে নিয়ে নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিভা ঘরে ঢুকে ফোনটা হাতে নিয়ে বনানী থানায় একটা কল করে। ওপাশ থেকে কল শেষ হতে সে নিরাসক্ত গলা বলে, জি ধন্যবাদ। ফোনটা কাটতে নীরার গলার আওয়াজ কানে এলো। প্রতিভা মনে মনে হাসলো। সে খুব ভালো করে জানে কেবল এই পদক্ষেপটা নিয়েছে তার যেন বাড়ির মানুষ তার উপর চটে যাবে। প্রতিভা কাল বিলম্ব না করে আলমারি থেকে নিজের টয়লেটে বের করলো। জিনিসপত্র রেখে ব্যাগের চেনটা কর্কশ শব্দে টেনে নিল। ঘড়ির দিকে তাকালো। রাত 11:30 পার হয়ে গেছে। তবে এই রাত ওর কাছে খুব বেশি না। প্রতিভা ব্যাগটা হাতে নিয়ে প্রভার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। দরজা আলতো করে দুটো টোকা দিয়ে খুব নিচু স্বরে বলল, আসবো আপু? প্রভা বিছানায় ঝুমঝুমিকে বুকের কাছে টেনে শুনিল। তার চোখের কোণ পেয়ে জল গড়িয়ে পড়ছে। পেটের ভেতরে একটা হালকা চিনচিনি ব্যথা, তবে শারীরিক কষ্টকে ছাপিয়ে মনের গভীরতা কতটা কুড়ে কুড়ে খাচ্ছে। প্রতিভার কণ্ঠস্বর প্রভার ঘাড় ফোরালো। কোনো কথা বলল না, শুধু শূন্য চোখে চেয়ে রইল। প্রতিভার এই নীরবতাকে সম্মিতি ধরে নিয়ে ঘরের ভিতরে পা রাখলো। প্রভা কপাল কুঁচকে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। পেটের ব্যথাটার জন্য একটু চাড়া দিল। প্রতিভা প্রভার কথার অপেক্ষা না করে ঘুমন্ত ঝুমঝুমির দিকে ঝুঁকে পড়ল। আলতো করে কপালে একটা চুমু খেলো। ঠিক তখনই প্রতিভার চোখ থেকে এক ফোঁটা তপ্ত জল টুপ করে ঝুমঝুমির নরম গালে গিয়ে পড়ল। প্রতিভা আঙুল দিয়ে পরম মমতায় সেই জলের বিন্দুটা মুছে দিল। ঘুমন্ত শিশুটি নিঃশব্দে তালে তালে অবুঝের মতো ঠোঁট নাড়ল। প্রতিভা ভাঙা গলে বলল, আমি চলে যাচ্ছি আবু। জানি না তুমি আর কোনোদিন আমাদের সাথে যোগাযোগ রাখবে কিনা, তবে এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না, কখনো আসা হবে না। অবশ্য তুমি যদি চাও আমাদের দেখা হবে। আমার ঠিকানাটা? প্রভা মাঝপথে প্রতিভাকে থামিয়ে দিল। ঠিকানা লাগবে না। প্রতিভা যেন একটা ধাক্কা খেলো। শুধালো, আপু তুমি কি আমাদের মায়ের সাথে দেখা করবে? না, আমি তার সাথে কোনোদিন দেখা করতে চাই না। যে মা এতগুলো বছর আমার খোঁজ নেয়নি, আমি বেঁচে আছি না মরে গেছি তা জানার প্রয়োজন বোধ করেনি, আমি কেন তার সাথে দেখা করব? বলতে বলতে প্রভার ভেতরে বাঁধ ভেঙে গেল। সে ঝরঝর করে কেঁপে ফেলল। প্রভার কান্না দেখে প্রতিভা নিজেকে ধরে রাখতে পারল না। সে হেঁচকে তুলতে কাঁদতে বলল, তোমাকে কি একবার জড়িয়ে ধরে রাখতে পারে আপু? প্লিজ, শেষবারের মতো। অনুমতির অপেক্ষা প্রতিভা করল না। সে নিজেই এগিয়ে গিয়ে বোনকে শক্ত করে জড়িয়ে ধরল। দুই ভাগ্যবঞ্চিত বোনের কান্না ঘরের গুমোট হাওয়া আরো ভারী করে তুলল। কিছুক্ষণ পর প্রতিভা নিজেকে সামনে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে বলল, নিজের খেয়াল রেখো, আমি আসছি। প্রতিভা ঘর থেকে বের হলো। তার অবচেতন মন বারবার বলছিল, প্রভা পেছন থেকে একবার ডাকে, কিন্তু প্রভা ডাকলো না। করিডোরে আসতে নাজিবের মুখোমুখি হলো প্রতিভা। তার অবচেতন মন বারবার বলছে প্রভা যেন পেছন থেকে একবার ডাকে, কিন্তু প্রভা ডাকলো না। করিডোরে আসতে নাজিবের মুখোমুখি হলো প্রতিভা। প্রতিভার এক হাতে ট্রলি ব্যাগের হ্যান্ডেল। নাজিব চমৎকার ভুরু দুটো কুঁচকে গেল। প্রতিভা নিজের শক্ত করে নাজিবের একদম সামনে গিয়ে দাঁড়ালো। গলাটা পরিষ্কার নিয়ে বলল, ভালোই হলো আপনার সাথে দেখা হলো, আপনাকে একটু দরকার ছিল। কথাটা বলতে বলতে প্রতিভা তার অনামিকা থাকা আংটিটা খোলার চেষ্টা করলো। নাজিব স্থির দৃষ্টিতে দেখল, তার মুখে কোনো অভিব্যক্তি নেই। আংটিটা আঙ্গুলের গিঁটে সামান্য আটকে গেল। প্রতিভা একটু চাপা দিয়ে ওটা খুলে ফেলল। তারপর নাজিবের ডান হাতটা টেনে নিয়ে তার হাতের তালুর উপর আংটিটা রাখলো। ঠোঁটের কোনো একটা স্লান মলিন হাসি ফুটিয়ে প্রতিভা বলল, একই আকাশের নিচে একই চেনা শহরে হয়তো আমাদের হুটহাট করে দেখা হয়ে যাবে নাজিব, কিন্তু আর কোনোদিনও আমাদের মধ্যে কথা হবে না। নিজের চোখের জল আড়াল করার জন্য একটা কৃত্রিম হাসি আস্তরার মুখে মেখে আরও বলল প্রতিভা, সরি নাজিব, আসি, ভালো থাকবেন। বলে প্রতিভা উল্টো ঘুরল। ব্যাগের হ্যান্ডেলটা ধরে সে মাত্র এক পা বাড়িয়েছে, অমনি তার হাতটা শক্ত বাঁধনে আটকে গেল। প্রতিভা ঘাড় ঘুরে দেখল নাজিব তার প্রলেপ কবজিটা নিজের মুঠে নিয়েছে। নাজিব অত্যন্ত গম্ভীর কিন্তু আমির গলা বলল, শুধু একই আকাশের নিচে কিংবা একই শহরে থাকা নয় প্রতিভা, একই ছাদের নিচে বাঁচব। এই হাতটা আমি স্রেফ ধরার জন্য ধরিনি,
আর ছেড়ে দেওয়ার জন্য তো বিন্দুমাত্র নেই। গোটা দুনিয়া একপাশে থাকুক, সবটুকু লড়াই করে আমি তোমাকে আমার করে ছাড়বো। নাজিব প্রতিভার হাতের আংটিটা আবার তুলে নিল। তারপর যেখানে ওটা ছিল ঠিক সেই অনামিকে পরম যত্নে আবার করে দিল। প্রতিভা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। তার মুখটা সামান্য হাঁ হয়ে গেল। নাজিব ঠোঁটের কোণে মৃদু ও রহস্যময় হাসি ফুটে বলল, একই আংটি দুইবার পরালাম, তার মানে কি দাঁড়ালো? অধিকার কিন্তু এবার ডাবল হয়ে গেল। তবে আজ আমি তোমাকে জোর করে আটকাবো না, কারণ আজ এই সামাজিক অধিকারটুকু আমার নেই। তবে কথা দিচ্ছি, পূর্ণ অধিকার নিয়ে পার্মানেন্টলি রাখার ব্যবস্থা তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। প্রতিভা প্রতিভা অবাক চোখ দুটো বাঘারা হয়ে চেয়ে রইল শুধু। নাজিব কিছু বলার সময় না দিয়ে ওর হাতের বাঁধন আলগা করে দিয়ে নিজের মতো সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। সে সোজা গেল তার মায়ের কাছে। রেহনুমা তখন সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর মাহতো সাহেব তার সামনে দাঁড়িয়ে বসে রাগে ফুঁসছেন। প্রতিভা ব্যাগটা হাতে নিয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো। মাহতো সাহেব প্রতিভাকে দেখে চমকে উঠলেন। তিনি ব্যস্ত করলেন, এ কি প্রতিভা, ব্যাগ নিয়ে বেরোচ্ছ কেন? এত রাতে কোথায় যাবে? প্রতিভা মাহতো সাহেবের দিকে তাকিয়ে উত্তরে স্পষ্ট বললেন, আমার ফ্ল্যাটে যাচ্ছি, আসি। রেহনুমা চোখ তুলে তাকালেন। নীরার মন খারাপ হয়ে গেল। ভাইয়ের মুখের দিকে তাকালো। ভাইয়া কেন আটকাচ্ছে না? প্রতিভা সদর দরজার দিকে পা বাড়াতে ঠিক তখনই করিডোরে থেকে তীব্র ও তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো, দাঁড়াও প্রতিভা, তুমি কোথাও যাবে না। নাজিব ধীর পায়ে এগিয়ে এসে রেহনুমার পাশে বসল। রেহনুমা ছেলের দিকে তাকালেন না, মুখ উল্টো দিকে ফিরিয়ে আঁচল দিয়ে চোখ মুছলেন। তার এই অবুঝ অভিমানী ভঙ্গিটি নাজিবের চেনা। সে মায়ের একটা হাত নিজের হাতের মুঠো নিল। নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলতে লাগল, প্লিজ মা, এবার থামো। এসব ব্যাগপত্র গোছানো, মাঝরাতে বাড়ি ছেড়ে যাওয়ার নাটক, এগুলো কি তোমাকে মানায়? তুমি কোথায় যাচ্ছ? এই সংসার তোমার। তোমাকে ছাড়া এই বাড়ির সেব একটা ইটের খাঁচা অসম্পূর্ণ। তুমি না থাকলে আমি বা নীরা বাবা কেউ ভালো থাকবো না, এটা তুমি জানো। আর আজকে যা কিছু ঘটলো, একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ দৃষ্টিতে ভেবে দেখো তো, এসব তো কোনো না কোনো একদিন আসতো। সত্যকে কি আজীবন সিন্ধুকে বন্দি রাখা যায়? রেহনুমা কোনো কথা বললেন না, তবে তার কান্নার বেগ কিছুটা কমলো। নাজিব এবার দৃষ্টি ফেললেন জয়নাবারের দিকে। বৃদ্ধার সবসময় পান খাওয়া, লাল হয়ে যাওয়া ঠোঁট দুটো শুকিয়ে খসখসে হয়ে গেছে। চোখের নিচে কালি, মুখটা বড় স্লান দেখাচ্ছে। নাজিব শান্ত গলায় বলল, আর নানু, আপনি এত রাতে ব্যাগ গোছাচ্ছেন, রওনা হচ্ছেন কেন? নিজের বাড়ি ফিরে যাবেন তো? নিশ্চয় যাবেন। আপনার বাড়ি আপনি যাবেন না তো কে যাবেন? কিন্তু এই মাঝরাতে কেন? ধীরে সুস্থে কাল সকালে আলো ফুটলে যাবেন। প্রয়োজনে আরও 2-3 দিন থেকে যান, তারপর না হয় গেলেন। এত তাড়াহুড়ো তো দেখছি না। জয়নগরের বুকের ভেতর তার তীব্র আফসোসে ছারখার হয়ে গেল। তিনি মনে মনে আশা করছেন নাজিব অন্তত তার হাত দুটো ধরে বলে, নানু, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতে থাকবে। নাজিব যদি আজ জোর গলায় এই একটা কথা বলতো, জয়নগরের সমস্ত রাগ, অভিমান, জেদ এক নিমিষে জল হয়ে যেত। কিন্তু নাজিব এই হিসেবই আর কিছুটা দূরত্বের কথা তার গোস্বা জল আর বদলে আরেক পারদ বাড়িয়ে দিল। তিনি মুখটা অন্ধকার বানিয়ে অন্যদিকে তাকিয়ে রইলেন। নাজিব আবার মায়ের দিকে ফিরল। রেহনুমা হাত দুটো নিজের দু হাতের তালুর ভেতর নিয়ে ঠোঁটের কোণে মৃদু আশ্বস্ত করা হাসির রেখা টানল। বলল, মা, তুমি রাগের বশবর্তী হয়ে তখন একটা কথা বলছো, ওই যে মা বলে ডাকতে, প্লিজ মা, কথাটা উইথড্র করো। তুমি আমার জন্মদাত্রী। আমার জীবনে তোমার অবস্থান সবার উপরে। সেই জায়গাতে পৃথিবীর কেউ কোনোদিন নিতে পারবে না, নেওয়ার ক্ষমতা নেই। আর আমার মা হয় তুমি আমার টিপিক্যাল বাঙালি মায়েদের মতো ইমোশনাল ব্ল্যাকমেল করছে, এটা একদম শ্যুট করে না। আমার কোনো কথায় বা আচরণে তুমি কষ্ট পেয়ে থাকলে আমি সরি। তবু বলছি, তখনকার ওই কথাটা উইথড্র করে নাও মা তুমি। রেহনুমার ভেতরে শক্ত বরফটা এবার গলতে শুরু করলো। মায়ের মন সন্তানের একটুখানি নরম কথা অভিমানের পাহাড় ধসে যায়। তিনি ভেজা চোখে অন্তত অভিমানী কণ্ঠে মুখ খুললেন, খুব তো আমাকে আমার কথা তুলে নিতে বলছিস? তা আমি যদি এখন এই মেয়ের ব্যাপারে কোনো বারণ করি, তুই শুনবি না তো? আমি ভালো করে জানি। তাই আমার তুলে নেওয়া না নেওয়ার কিচ্ছু যায় আসে না। নাজিব শব্দ করে হাসলো, হেসে শান্ত সরল, তোমাকে মানিয়ে সবটা হবে মা। তোমার ছেলে এতটা অবুঝ নয়। একদিকে ঘরের
কোণের মধ্যে মাহাতো সাহেব প্রতিভাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করছিল। তিনি নিচু গলায় প্রতিভাকে কত করে বোঝাচ্ছেন। ছোট ভাইয়ের কথা বললেও বললেন, সে যদি এত রাতে এভাবে একা একা চলে যায় তবে মামুন মনে খুব আঘাত পাবেন। মানুষটার শরীর এমনিতে ভালো না, তার উপরে এই মানসিক ধাক্কা। প্রতিভা চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। প্রবীণ এই মানুষটার প্রতি তার মনে কোনো ক্ষোভ নেই। তাই অন্তত নম্রসে বললেন, আমি বুঝতে পারছি আঙ্কেল, কিন্তু আমার কথাটা এই পরিস্থিতির সমাধান নয়। এই ফাঁকে নাজিব আর রেহানুমার কথোপকথন মাহতা সাহেবের কানে আসলো। স্ত্রীর কথার টোন কিছুটা পরিবর্তন হয়ে আসতে দেখে আড়ালে একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস পেলেন। তার স্ত্রী মানুষ হিসেবে একদম মন্দ নয়, বরং বেশ সহজ-সরল। কিন্তু তার মূল সমস্যা হলো তিনি চাবি দেওয়ার মতো পুতুলের মতো নিজের মায়ের কথা উঠবোস করেন। বিয়ের পর থেকে এখনো পর্যন্ত তার কথা 4 আনা দাম দিয়েছে কিনা সন্দেহ, অথচ মায়ের কথা মনে 16 আনাই। জয়নাবারা তার মেয়ের মাথায় সবসময় এক ধরনের আত্মকেন্দ্রিক চিন্তার বীজ বপন করে এসেছেন। আর রেহনুমা বরাবরই নিজের ভালো মন্দ দিক বিচার না করে মায়ের কথাকে সংসার শেষ কথা বলে মেনে নেন। মাহাতো সাহেব মনে মনে ভাবলেন, মায়ের কথা শোনা অবশ্যই পুণ্যের কাজ, কিন্তু সব মায়ের পরামর্শ যে সংসারের জন্য কল্যাণ বয়ে আনে, এই সহজ সত্য রেহানুমা কবে বুঝবে আর নিজের মধ্যে পরিবর্তন আসবে। প্রতিভা আর কথা বাড়াতে চাইলেন না, নিচু ও ভদ্র গলায় বললেন, আসি আঙ্কেল, ভালো থাকবেন। প্রতিভা সদর দরজাটিকে পা বাড়ান। দরজার চৌঘাট পার হতে যাবে ঠিক তখনই পেছন থেকে ভাঙা খসখসে কণ্ঠস্বর, দাঁড়াও প্রতিভা, তুমি কোথাও যাবে না। ডাক্তার রাবেয়ার মনিরের কণ্ঠস্বর ঘরের জমাট বাঁধা বাতাসকে এক ঝটকায় চিরিল। রাবেয়ার মনের অবস্থা এখন মরণসম। চারপাশে লঙ্কাকাণ্ড প্রভার মুখের ওই চাবুকের মতো ঘৃণা ভরা শব্দগুলো তার কলিজাটা কুচকুচ করে কেটে ফেলছে। এত বড় অপরাধের বোঝা মাথায় নিয়ে এই ঘরে কারো দিকে সোজা হয়ে তাকানোর মুখ তার নেই। লজ্জায় ঘৃণে মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে, মরে যেতে ইচ্ছা করছে। তবে রাবেয়ার এই ইচ্ছেটা আজ নতুন নয়। সেই 26 বছর আগে থেকে তার এই পৃথিবী ত্যাগ করতে ইচ্ছে হয়। কিন্তু ওই যে ধর্মের নিষেধ না থাকলেও সেই ইচ্ছা পূরণ হতো সেই কবে। কারো দিকে না তাকিয়ে কথা বলার মুখ নেই রাবেয়ার। তারপর বুকের ভিতর আজ কিঞ্চিত হলো হালকা লাগছে। এই পাপের প্রায়শ্চিত্ত করতে সে নিজেই মাথা পেতে নিবে সব শাস্তি। রাবেয়া রোবটের মতো এগিয়ে এলো প্রতিভার সামনে। তার চোখ দুটো ফোলা, গলার আওয়াজ কাঁপছে। প্রতিভার খুব কাছে এসে করজোড়ে করে বলল, যেও না মা, এত রাতে একটা মেয়ে যাওয়া উচিত নেই। এই অন্যায়, এই পাপ সব আমার। আমাকে যা খুশি শাস্তি দাও, তারপর না হয় যাও। আর এই বাড়ির রক্ত তুমি, তুমি এখানে থাকো। রাবেয়ার এই বিধ্বংসী ভাঙা রূপটা প্রতিভার চোখের মণিতে প্রতিফলিত হলো, কিন্তু প্রতিভার মনের ভিতর ক্ষত কিংবা তার ব্যক্তিত্বের কোনোটাকেই গলতে পারল না। বরং রাবেয়ার দিকে তাকিয়ে আবেগহীন কিন্তু ধারালো করে বললেন, যে বাড়িতে আমার মায়ের কোনো অস্তিত্ব ছিল না সেখানে আমার থাকার কোনো প্রশ্ন ওঠে না। আর আপনি প্লিজ এই অনুরোধ রাখবেন না, কারণ আপনাকে অন্তত এসব মানে না। কেন মানে না সেই প্রশ্নটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে করুন। প্রতিভা রাবেয়ার আর কোনো কথা বলার সুযোগ দিল না। সে দৃঢ় পায়ে সদর দরজার বাইরের অন্ধকারের দিকে পা বাড়ালো। ঘরের ভেতর থমথমে নীরবতা ভেঙে শুধু ট্রলি ব্যাগের চাকার খসখসে শব্দটা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। নাজিব উঠে দাঁড়ালো ঝটিতে। নীরাকে ইশারায় বলল, নীরা, মনিকে রুমে নিয়ে যা। নাজিব যখন দ্রুত পায়ে উপরের ঘরে গাড়ির চাবিটা নিয়ে নেমে এলো, তখন দেখে রেহনুমার মুখে আবার মেঘ জমল। তবে এবার তিনি টি শব্দ করলেন না। ওদিকে প্রতিভা তখন লোহার বড় গেটটার সামনে একা দাঁড়িয়ে। রাত 11:30 পার হয়ে 12টা ছুঁই। এই সময় রাস্তায় সিএনজি পাওয়া আর অমাবস্যার চাঁদ পাওয়া একই দর। দু একটা খালি সিএনজি ভুতুড়ে শব্দ করে চলে যাচ্ছে, ডাকলেও থামছে না। প্রতিভা ব্যাগটা একপাশে রেখে ফোনটা বের করলো। ভাবলো পরিচিত কাউকে ফোন করে একটা উবার বা ক্যাব পাঠাতে বলবে। ঠিক তখনই প্যাকেট গেটের ওপাশে হালকা জুতোর শব্দ হলো। নাজিব বের হয়ে এসে কোনো কথা না বলে সরাসরি প্রতিভার ট্রলি ব্যাগটা হ্যান্ডেলটা হাত রাখলো। কারো উপস্থিতি টের পেয়ে প্রতিভা ঝটিতেই ঘাড় ঘুরল। নাজিবকে দেখে তার সুন্দর ভুরু দুটো কুঁচকে গেল। সে খানিকটা অবাক হলো, মুখে সে কাঠিন্য ধরে রাখলো। নাজিব কোনো ভূমিকা ছাড়াই সোজাসুজি বলল, চলো পৌঁছে দিয়ে আসি। প্রতিভা বুক ফুলিয়ে হাত দুটো বুকের উপর আড়াআড়ি ভাঁজ করে মুখটা রাস্তার দিকে ফিরিয়ে নিল। নিরাসক্ত গলায় বলল, লাগবে না, আমি একাই যেতে পারবো। আই নো ইউ ক্যান ম্যানেজ ইন ইয়োর ওন, ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। এক সেকেন্ডও থামলো নাজিব, তারপর অথরে করে মৃদু হাসি ফুটে বলল, কিন্তু তোমার বাসাটা চিনে আসার জন্য হলো তো আমার একবার যাওয়া দরকার, তাই না প্রতিভা?
প্রতিভা আবার নাজিবের দিকে সরাসরি তাকালেন। বেশি ঢং করবেন না মেজর সাহেব, আপনি খুব ভালো করে জানেন আপনি আমার ঠিকানা আগে থেকে চেনেন। নিজের ডিউটি বাদ দিয়ে আমার পিছনে গোয়েন্দাগিরি তো কম করেনি। ধরা খেয়ে নাজিব নিজের ঠোঁটটা কামড়ে ধরলেন, তারপর শব্দহীন চমৎকার একটা হাসি হাসলেন। সে আর কথা না বাড়ে সময় নষ্ট করলেন না, ব্যাগটা নিয়ে গাড়ির ডিকিতে তুলে রাখলেন। প্রতিবার অবুঝের মতো জেদ দেখালো না। নাজিব গাড়িটা ঘুরিয়ে একদম গেট বরাবর এনে দাঁড় করলো। তারপর নেমে এসে প্রতিভার দিকে দরজাটা খুলে দিল, ওঠো। প্রতিভা বিনা বাক্য ব্যয়ে গাড়িতে ওঠার জন্য কেবল পা বাড়িয়েছে, ঠিক তখনই নিশুতি রাত, চারপাশে নিস্তব্ধতা, বাতাসকে চিরে এক তীক্ষ্ণ চিৎকার ভেসেল। প্রতিভা! প্রতিভা গাড়ির দরজায় হাত রেখে থমকে গেল, ঘাড় ঘুরিয়ে উপরের দিকে মাথা তুলে তাকালো। দোতলার ব্যালকনি হলদেটে মৃদু আলোয় প্রভার মুখটা জ্বলজ্বল করছে। প্রভা সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে স্তব্ধ পায়ে ভেতরের দিকে চলে গেল। প্রভা ভেবেছিল এত বড় একটা কাণ্ডের পর বাড়ির লোকজন অন্তত প্রতিভাকে এই মাঝরাতে একা ছেড়ে দেবে না। বিশেষ করে নাজিব ভাইয়া তো প্রতিভাকে আটকাতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে। কিন্তু নিচে গাড়ি স্টার্ট নেওয়ার শব্দ শুনে প্রভার টনক উঠল। সে নড়তেই ঠাউর করে প্রতিভা সত্যি চলে যাচ্ছে এবং তাকে আটকানোর মতো কেউ নেই। প্রভার ভেতরের জেদটা তখন এক লহমায় ভেঙে গেল। মেয়েটাকে এখন নিজের একলা বাসায় ফিরে একা একা গুমড়ে গুমড়ে মরবে, তার চেয়ে এখানে নিজের কাছে রাখাই শ্রেয় মনে হলো। মিনিট দুয়েকের মধ্যে প্রভা হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো। সদর দরজা পেরিয়ে সে সোজা এসে দাঁড়ালো প্রতিভার সামনে। প্রতিভা অবাক চোখে তাকালো। প্রভা কোনো গৌরচন্দ্রিকা না করে ছোট বোনের হাত দুটো শক্ত করে আঁকড়ে দিল। চলো ভেতরে চলো, কোথাও যাবে না তুমি, এটা আমার, তোমার, আমাদের বাড়ি। প্রভার এই আকস্মিক পরিবর্তন প্রতিভার চোখের কোণ দুটো ছলছল করে উঠল। মাথার উপর, সরি আপু, এই বাড়িতে থাকতে পারবো না, আমার আত্মসম্মানের বাঁচবে। ভেবে কথা বলছো তো এই কথা? প্রভার কণ্ঠস্বর হুট করে কঠিন হয়ে গেল। সে প্রতিভার হাত দুটো ছেড়ে দিয়ে বেশ কড়াকড়ি বলে, শোনো প্রতিভা, তুমি যেতে চাইলে আমি তোমাকে আর দ্বিতীয়বার আটকাবো না, কারণ মানুষকে বরাবর তোষামত করা স্বভাব প্রভার কোনোদিন ছিল না, আজকেও নয়। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, আজ এই মুহূর্তে যদি তুমি চলে যাও তবে আর কোনো দিন আমার কাছে আসতে পারবে না। আমি তোমার কথা কোনো দিন ভুলেও মুখে আনবো না। সম্পর্ক এখানে শেষ, ঠিক আছে তো? প্রভার এই মনস্তাত্ত্বিক চালটা একদম অবাধ্য কাজ করলো। প্রতিভা আর পারল না নিজের লোহার মতো সিদ্ধান্ত অটল থাকতে। প্রভা ওই শেষ করে দেওয়ার প্রসন্ন হুমকিটা সে আচমকা ঠোঁট উঠল, বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে কেটে বলল, আপু তুমি আগে বলো তুমি মায়ের সাথে দেখা করবে, তাকে ক্ষমা করবে। প্রভার মুখটা আবার সেই চেনা মেঘলা আকাশের মতো গম্ভীর হলো। সে একটা ছোট্ট সব শ্বাস ফেলল। প্রতিবার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সে আলগোছে বোনকে নিজের বুকে টেনে নিল, শক্ত করে জড়িয়ে ধরল। প্রতিভা মাথাটা রইল প্রভার কাঁধে। প্রভা পরম মমতায় বোনের মাথায় হাত বুলিয়ে দিল। আমার তাকে লাগবে না, আমার জন্য তুমি যথেষ্ট। উনি ছাড়া আমি এত বড় হতে পারি, বাকিটা জীবন কেটে যাব, তবে তোমাকে ছাড়া আমার দিনগুলো বড্ড একাকী আর খারাপ কাটবে। তুমি যে আমার কঠিন মনটা জয় করে নিয়েছো। প্রভার এই আশকার পেয়ে প্রতিভার কান্নার বেগ যেন দ্বিগুণ হলো। সে এবার হেঁচকে তুলে কাঁদতে লাগলো। প্রতিভা নিজেও জানে না জীবনের শেষ কবে সে এত ঝরঝরি কাঁদছে। আর সে হুট করে কেমন ফ্যাচকাঁদুনি কেঁপল। নাজিব এতক্ষণে গাড়ির এক পা ঠেকিয়ে দুই হাতে বুক ভাঁজ করে উপরে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। দুই বোনে এই মেঘ বৃষ্টির খেলায় এই আবেগঘন মুহূর্তে নীরব সাক্ষী হচ্ছিল। সে এই নিজস্ব সময়টুকু বিন্দুমাত্র বিরক্ত করল না। খানিক পর প্রতিভার মাথাটা বুক থেকে সরিয়ে বলল, চলো। প্রতিভা আর বিরক্ত করল না। নাজিব এগিয়ে গিয়ে গাড়ির ডিগি থেকে ট্রলি ব্যাগটা বের করলো। প্রতিভা ব্যাগটা নেওয়ার জন্য হাত বাড়াতে নাজিব নিজের পকেট হাতে রুমাল বের করলো। তারপর প্রতিভার সামনে দাঁড়িয়ে ঠোঁটের কোণে একটা মুচকি এসে জিল বলে, এটা নাও, চোখের পানি আর নাকের পানি এক করে ফেলেছ। এক মুহূর্তে নাজিবের এমন মজা নেওয়া দেখে প্রতিভা বেশ বড় বড় চোখ করে তাকালাম। ওর চোখে তখন জল চিকচিক করছে। প্রতিভা রাগ দেখানোর ভনিতা করে রুমালটা টেনে নিল। তারপর নাজিবকে দেখে প্রথমে নাকের পানি তারপর চোখের জল মুছল। মোছা শেষ করে উভয় দলা পাকিয়ে রুমালটা খপ করে নাজিবের হাতে তুলে দিল। নাজিব সেটা নাক একটু সিটকেল না, বরং হেসে ফেলল। প্রতিভা এক হাতে ব্যাগের হ্যান্ডেল, অন্য হাতে প্রভা ধরল। প্রভার হাত ধরে বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে প্রতিভা বলল, শোনো আপু, আজ তোমার কথা রাখলাম। এই ভেবো না যে আমি স্থায়ীভাবে এই বাড়িতে থেকে যাচ্ছি। তবে হ্যাঁ, তোমার কাছে আমার
যখন ইচ্ছে হবে আমি তখনই চলে আসবো। প্রভা তার এই সমস্ত গাম্ভীর্য ভুলে মৃদু সুন্দর একটা হাসি দিল। প্রতিবার গালটা আলতো করে টেনে নিল। আচ্ছা, পাগলি বোন আমার, তাই হবে। প্রভার মুখে সচরাচর আর কেউ হাসি দেখে না। এই নির্মল হাসি দেখে বসার ঘরে থমথমে পরিবেশে থাকা মানুষগুলো ক্ষণিকের জন্য একটু অবাক হয়ে পারল না। রাত 12:30 বেজে গেল। বিশাল রাজকীয় ঘরটায় সবুজ রঙের একটা মৃদু আলো জ্বলছে। সাজিদ বসে আছে আরামদায়ক হীন চেয়ারে। তার পরনে কেবল একটা সাদা তাওয়ালে, যা কোমর থেকে হাঁটু পর্যন্ত ঢাকা। শরীরের উপরিভাগ উন্মুক্ত, ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। রামির চাচা একটু আগে ধোয়া ওঠা এক কাপ কফি রেখে গেছেন। সাজিদ এক হাত দিয়ে কফির মুখটা তুলল, অন্য হাতটা ফোনের কানের সাথে ঠেকালো। উপাস থেকে ভারী সতর্ক কণ্ঠস্বর ভেসে এলো, শোন সাজিদ, ভালো খবর আছে। পুলিশ তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য কোমর বেঁধে নিয়েছে। গা ছাড়া ভাবটা ছাড়ো, একটু সিরিয়াস হও, সাবধানে থেকো। সাজিদ কফির মুখে আলতো করে চুমুক দিল। তার মুখে একটা উদ্বেগের ছাপ পড়ল না। সে ঠান্ডা গলা বলল, যার কিছুই নেই তার হারানো ভয়ও নেই। ভয় তো তাদের পাওয়ার কথা যাদের অনেক কিছু আছে। ওপাশের কণ্ঠস্বর কিছুটা বিরক্ত। এই মাঝরাতে হেয়ালি করো না তো, সোজা বাংলা বলো, কী বলতে চাইছো? সাজিদ হা হা করে হেসে উঠল। হাসি থামিয়ে উঠল, ভয় পেলেন? আরে ধুর, পুলিশ কেন? দুনিয়ার কোনো কিছুতেই সাজিদের ভয়টা নেই। তবে শুনে রাখুন, আমি যদি কোনোদিন ডুবে যাই, আপনার মতো রাঘবলদের কিন্তু লেজ ধরে টেনে নিচে নামাবো। নিজেদের সাথে টাকা দিয়ে আমাকে দিয়ে সব কাজ করবেন, আর আপনারা ধোয়া তুলসী পাতা সেজে থাকবেন, তা তো হয় না। আমি ধরা পড়লে বড়জোর জেলে যাব, কিন্তু আপনারা ধরা পড়লে ক্ষমতা যাবে, ইজ্জত যাবে, পরিবার যাবে। আর আমার আমার তো মাথা ব্যথা নেই, মাথাও নেই, মাথা ব্যথাও নেই। সাজিদ হো হো করে হেসে উঠল। ওপাশ থেকে ধমকের সুর, হাসি থামাও সাজিদ, শোনো, যদি কোনো কারণে ধরা খেয়ে যাও, মুখটা বন্ধ রেখো, আমাদের নাম যেন আগে ভাগে চলে না আসে। আমরা তোমাকে ছাড়ানোর ব্যবস্থা করব। সাজিদ কফির মুখে শেষ চুমুক দিয়ে বলল, আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা অত সহজ না। এক কাজ করেন, আগে খোঁজ নিন ওদের হাতে আসলে কোন ফাইল গেছে কিনা। যদি গিয়ে থাকে তাহলে মহলে টাকা দিয়ে মুখ বন্ধ করুন, ফাইল গায়েব করুন। এই বাংলাদেশে টাকা দিলে বাঘের চোখ পাওয়া যায়, ফাইল গায়েব করা তো কোনো ছাড় না। সেটাই করব। ওপাশ থেকে কণ্ঠটা একটু আশ্বস্ত শুনল, তারপর গলাটা আরও নিচু করে বলল, তবে একটা জরুরি কাজ আছে। আমি একটা ঠিকানার ছবি পাঠিয়েছি। শালা খুব মাতব্বরি করছে। সামনে এমপির নির্বাচন, ও দাঁড়ালে আমার ভোট কমবে। ভোটের আগে ও যেন দুনিয়া থেকে মাইনাস হয়ে যায়, সেই ব্যবস্থা করো। সাজিদ কিছুক্ষণ চুপ রাখলো, সবুজ আলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ভেবেছিলাম ভালো হয়ে যাব, এসব অন্ধকার জগৎ ছেড়ে দেবো, কিন্তু আপনারা তো ভালো হওয়ার সুযোগই দিচ্ছেন না। কাজটা হবে, তবে এর রেট বেশি। অ্যাকাউন্টে পুরো 30 লাখ টাকা ট্রান্সফার করতে হবে। ওপাশ থেকে এক চমৎকার চিৎকার ভেসল, দিন দিন তোমার ডিমান্ড তো আকাশ ছুঁয়ে ফেলছে সাজিদ, একটু কমাও। সাজিদের এক হাত দিয়ে গাল জোর করে, বললাম তো ভালো হয়ে যাচ্ছি। আর ভালো মানুষরা কি সস্তায় এসব কাজ করে? তাছাড়া আমি খুব দ্রুতই দুবাই পাড়ি জমানোর প্ল্যান করছি। ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করব। আর দুবাইতে গিয়ে ঠাটবাট বজায় রেখে চলতে হবে না। সৎ ব্যবসা করে কি দ্রুত টাকা কামানো যায়, সেই আখের এখানেই গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, যা চেয়েছো তার অর্ধেক হবে। সাজিদ কৌতূহল হয়ে বলল, আরে ভাই, মহিলারা নিউ মার্কেটে নিয়ে শাড়ির দোকানে এভাবে দরদাম করা, আপনি যেভাবে বার্গেনিং করছেন। আরও কিছু কথা শেষে সাজিদ এবারও গুরুতর ভঙ্গিতে বলল, শুনুন, আর একটা কাজ করে দিতে হবে। একটা ফেক আইডি আর ফেক পাসপোর্ট লাগবে দুবাইয়ের জন্য, ফিমেল আইডেন্টিটি। ওপাশ থেকে অবাক হওয়ার প্রশ্ন করলো, এখন ভুয়ো কাগজপত্র বানিয়ে কোন মেয়েকে দুবাই নিয়ে যাচ্ছ? সাজিদ রহস্যময় হাসলো, আছে একজন, নাম বলা যাবে না। শোনো সাজিদ, দুবাই গিয়ে ফুর্তি করার কী দরকার? আমি লাগজারি বুক করে দিচ্ছি, না হয় কক্সবাজারে চলে যাও, সমুদ্রে হাওয়া খেয়ে কাটিয়েছ। সাজিদের চোখের সামনে এক মিনিটে কঠিন হলো। সে চিবিয়ে চিবিয়ে বলল, সাজিদ কখনো কাউকে বেড়ে নেওয়ার জন্য এত খাটাখাটি কর না। কাউকে বেড়ে নেওয়ার রুচি সাজিদের নেই। আর যার জন্য এত আয়োজন, সে আমার বিছানা গরম করার জন্য নয়। সাজিদের এই অন্ধকার জীবনে আলো জ্বালানোর জন্য তাকে আনা। তাকে নিজের করে পাওয়ার জন্য যা যা করা আমি সব করব। আপনাকে যা বললাম ঠিক করে রাখুন। সাজিদ ফোনটা কেটে দিল। ঘরের সবুজ আলোটার দিকে তাকিয়ে সে আবার একটা রহস্যময় হাসি দিল। পরের দিন মির্জা বাড়ির সকালটা আজ অন্যরকম। অন্যদিন এই সময় বাড়ির মাথা করে চেঁচামেচি করে, আর সেসব কিছু নাই। চারপাশে কেমন যেন মনমরা, থমথমে। ড্রয়িং রুমের দেওয়াল ঘড়িটা অলস ভঙ্গিতে 8:30 বাজলো। প্রতিভা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। ঘড়ির কাঁটা 10টা ছোঁয়ানোর আগে একটা অফিসে পৌঁছাতে হবে। 11টা থেকে একটা জরুরি মিটিং।
এত লুকোচুরি ছিল অবসান ঘটছে, তাই প্রতিভা আজ আসল রূপে ফিরেছে অফিসিয়াল ডিউটি। রেহনুমা ডাইনিং টেবিলে একটা চেয়ার থেকে জানলার দিকে মুখ করে বসেছিলেন। মেহগনি কাঠের জানলাগুলো এক চিলতে রোদ এসে পড়ছে তার মুখে। তার মনটা বড্ড ভারী। সকালে রাবেয়ার ঘরে গেছিলেন। রাবেয়া বললেন সেজন্য এই বিয়ে নিয়ে আর কোনো বাধা না দেয়। নীরা চটি জুতো ঘষতে ঘষতে এসে সোফায় ধস করে বসলেন। বসার ভঙ্গি যেন পৃথিবীর এক আলসেমি। রান্নাঘর থেকে টুংটাং শব্দ। সেখানে সুফিয়া বেগম ব্যস্ত। কাল রাতে কেউ এক লোকমা মুখে তোলেনি। সেই বাসি খাবারগুলো এখন গরম করেছে। সুফিয়া বেগম গতকাল এক আত্মীয় বাড়িতে সুন্নতি খাতনার দাওয়াত খেতে ছিল, সাথে ফাট দিল। মাঝরাতে মাহিন ফোন করে যখন এই বাড়ির লঙ্কাকাণ্ডের কথা জানল, তখন আর কি সেখানে থাকা যায়? সুফিয়া বেগম সকালতে লটভর নিয়ে হাজির। তবে বাড়ি ফিরে তিনি চিরচেনা স্বভাব মেনে একদম চুপচাপ। কোনো কিছু ঘটাতে যাচ্ছেন না। রেহনুমা গালে হাত দিয়ে শূন্যে তাকিয়ে আছেন। তার এই গভীর ভাবনা ছেদ টানল। চায়ের কাপ হাতে সামনে এসে দাঁড়িয়েছে। এই নেন ভাবি, চা খান। ভাতের উপর গোস্বা কইলে না খাওয়ার কথা কইলে চায়ের উপর তো কর নেই, তাই এই বাড়িতে চা খাওয়া আপনার লইগে একেবারে জায়েজে। রেহানু চোখ গরম করে বাতাসের দিকে তাকালেন, তারপর গজগজ করতে করতে চায়ের কাপটা নিলেন। ফারদিন এসে নীরার পাশে বসলো। গলা নামে ফিসফিস করলো, মনির খবর কি রে? নীরা হাত নেড়ে চোখ গোল গোল করে ফিসফিসিয়ে বলতে লাগলো। রেনিমা আর চোখে ওদের গোপন বৈঠক দেখছিলেন। আর একটু ঘাড় কাত করে তার চোখ মনে স্থির হয়ে গেল। জয়নাবারা বাসি মুখে গালে এক খেলে পান গুজে ঘর থেকে বেরিয়েছিল। মুখে যতই বলুক চলে যাব, ছোট মেয়ের এই অবস্থা তার মন সায় দিচ্ছে না, তাই যাওয়ার নাম মুখে আনছে না। বসার ঘর থেকে পা রাখতে তার পায়ের গতি থেমে গেল। বয়স হলো জয়নাবারের চোখের জ্যোতি এখনও চিল শকুনের মতো। সিঁড়ি ভেঙে নামছে প্রতিভা। তার ফর্সা গায়ের চামড়া ধবধবে সাদা শার্ট চমৎকার মানেছে। কুনি পর্যন্ত নিখুঁত ভাঁজে ফোল্ড করা শার্টের হাতা, বা হাতে জড়ানো কালো চামড়ার ফিতে একটা ফর্মাল ঘড়ি, কুচকুচে কালো রঙের ফর্মাল প্যান্টের সাথে শার্ট ইন করা, আর গলার কলারের নিচে শোভা পাচ্ছে কালো রঙের চওড়াটাই। চুলগুলো পেছনে শক্ত করে পানি ঢেলে বাঁধা, পায়ে মানানসই সাদা স্নিকার। রেহনুমা চায়ের কাপে চুমুক দিয়েছিল। দৃশ্যটা দেখে চোখ ড্যাব ড্যাব হয়ে গেল। সাথে চায়ের লিকার সোজা তার শ্বাসনালীতে গিয়ে আটকালো। তিনি খুক খুক করে বিষম খেয়ে কাঁদতে লাগলেন। জয়নাবারা চোখ দুটো মস্ত বড় বড় করে বিড়বিড় করলেন, ছুরি এবার কি সংশয় যে বেরোলো! ও আল্লাহ গো! নীরার মুখটা কিঞ্চিত হা হয়ে গেল। তবে ফারদিন মোটেও অবাক হলো না। তার ঠোঁটে রহস্যময় হাসি ফুটিয়ে সে সোফায় হেলান দিয়ে হাত তুলে বলল, গুড মর্নিং গোয়েন্দা ভাবি। ভাবি সম্বন্ধটা শুনে প্রতিভা মুহূর্তের জন্য অপ্রস্তুত হলো, কিন্তু নিজের ভেতরে আলোড়ন বাইরে এক বিন্দু প্রকাশ পেতে দিল না। সে চেনা মিষ্টি হাসিটা ফুটিয়ে বলল, গুড মর্নিং ছোট ভাই। ওদিকে রেহনুমা কাঁচতে কাঁচতে লাল হয়ে গেছে। জয়নাবারা পরক্ষীণ চোখে বিস্ময় কাটছে না। প্রতিভা ধীর পায়ে অন্তত মার্জিত ভঙ্গিতে রেহনুমার দিকে এগিয়ে গেলেন। টেবিল থেকে পানির চোখটা তুলে কাচের গ্লাসে ঢাললেন। তারপর গ্লাস সুন্দর করে রেহনুমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নিন আন্টি পানি খান। রেহনুমা কাশির বেগ আরও বেড়ে গেল। ফারদিনে ওই গোয়েন্দা শব্দটা আর গভীর কপালে গভীর তিনটা ভাঁজ ফেলেছে। তিনি কাঁপতে কাঁপতে পানিটুকু এক ঢোক গিলে নিজেকে সামলালেন। মুখ খুলে কিছু একটা জিজ্ঞাসা করতে যাবেন, ঠিক তখনই বাইরে থেকে বাতাসের ঝড়ের বেগে ঢুকলেন। তার চোখে মুখে আতঙ্ক সাদা। সে চিৎকারগুলো, কই গো আপনারা সকলে, সর্বনাশ হয়েছে, বাড়িতে পুলিশ আসছে। ড্রয়িং রুমে লহমায় ড্রয়িং রুমের বাতাস হিম হয়ে গেল। প্রতিভা ছাড়া উপস্থিত সকালে সবার কপালে চিন্তার ভাঁজ। সবাই মনে মনে একটা অমঙ্গলের আভাস পাচ্ছিল, কিন্তু প্রতিভা যে তলে তলে এত দূর গুটি চেলে এসেছে, তা এই মির্জাবাড়ির কেউ স্বপ্নেও ভাবেনি। চলবে কৃষ্ণপক্ষের মায়া পর্ব ৮। পুরো গল্পটা প্লেলিস্টে। কন্টিনিউ আসবে বলছি, কন্টিনিউ আসবে।